আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কিন্তু ফায়াজ 2-3 পা আগাতেই মেহেরের ঘুম ভেঙে যায়। মেহের চোখ খুলে নিজের অবস্থান বোঝার জন্য এদিক সেদিক তাকালো। ফায়াজকে দেখে চমকে যায়। মেহের ফায়াজকে বলল, ফায়াজ মেহেরকে নামাবে না, তাই ওকে নিয়ে কোলে নিয়েই হাঁটা দিল। মেহের নামার জন্য ছটফট করছে এবং রীতিমতো হাত পা ছড়াছড়িও করছে। ফায়াজ বাধ্য হয়ে মেহেরকে নিচে নামালো, নয়তো যেমন করছে যদি হাতে পায়ে ব্যথা পায়। ফায়াজ বিরক্তি নিয়ে বলল, আরে সমস্যা কি তোমার? এমন করছো কেন? ঘর রেখে এখানে ঘুমাচ্ছ কেন? অদ্ভুত কাজকর্ম। মেহের উত্তরে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে যাচ্ছি। মেহের ঘরে যাওয়ার জন্য কয়েক পা এগোতেই ফায়াজ ওর হাত ধরে ঘুরিয়ে নিজের কাছে এনে শীতল কণ্ঠে বলল। কি হয়েছে তোমার মেহেরজান? মেহের মাথা চুলকে বলল, নেশা টেশা করেছেন নাকি? কিছুক্ষণ আগেই তো ধমকে কথা বললেন, এখন এত নরম সুরে কথা বলছেন কেন? ফায়াজ মুচকে এসে মেহেরকে ঘুরিয়ে মেহেরের পিঠ নিজের সাথে মিশিয়ে নিল। মাহি অস্বস্তিতে হাতে পানির ঝক নিয়ে অন্যদিকে ঘুরে গেল। ছোট বোন আর তার বরকে এভাবে দেখে অস্বস্তি লাগছে, কিন্তু এখান থেকে যাওয়ার উপায়ও নাই। যেতে হলে ওদের সামনে দিয়ে যেতে হবে। ফায়াজ মেহেরের গলায় আলতো করে চুমু খেলো। মেহের আবেশে চোখ বন্ধ করে নিল। সারা শরীরে আলোড়ন বয়ে যাচ্ছে। মেহেরকে কেঁপে উঠতে দেখে ফায়াজ মেহেরের গলায় আবারও চুমু খেলো। মেহের নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মাথায় গেছে আপনার? ড্রয়িং রুমে আবার আলো জ্বলছে, কেউ চলে এলে কি ভাববে? হ্যাঁ, ফায়াজ বাঁকা হেসে বলল, আমি তো বেডরুমেই রোমান্স করতে চেয়েছিলাম, তুই তো যেতে চাইছো না, আমার কি দোষ? মেহের ফায়াজের কথা শুনে নাক ঠোঁট ফুটিয়ে চোখ সরু সরু করে তাকাচ্ছে আর আনমনে ভাবছে, এই যে আমি রাগ করেছি সেদিকে খেয়াল আছে? না, নেই। কেন থাকবে? আমাকে তো ভালোবাসে না, একটুও ভালোবাসে না। মেহের ঘুম ঘুম চোখ করে বলল। আমি যাচ্ছি ঘরে, ঘুম পাচ্ছে। তারপর হনহন করে চলে গেল। ফায়াজ তখনও দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নিচেও উপরে চলে গেল। ওরা যেতেই মাহি যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাহিও গুটিসুটি পায়ে নিজের রুমে চলে গেল। ফায়াজ ঘরে গিয়ে দেখে মেহের বিছানায় এক সাইডে শুয়ে আছে। ফায়াজ গিয়ে ওর পাশে শুতেই মেহের অন্যদিকে ঘুরে চোখ বন্ধ করে নিল। ফায়াজ মেহেরকে বলল, মেহের ও পাশে ঘুরে গেলে কেন? এদিকে ঘুরো। মেহের ফায়াজের কথা শুনেও না শোনার ভান করে আছে। ফায়াজের রাগ হচ্ছে, ইচ্ছে করছে টেনে এদিকে ঘুরিয়ে নিতে, কিন্তু ফায়াজ রিয়াকশন দিচ্ছে না কোনো। নেহাত মেহের অসুস্থ, নয়তো বুঝিয়ে দিত ফায়াজকে ইগনোর করার মজা। অসুস্থ বলেই ছাড় দিচ্ছে। ফায়াজ দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। ডান হাত কপালে দিয়ে রেখেছে। মেহের কিছুক্ষণ পরে ফায়াজের দিকে ঘুরে দেখে ফায়াজ চোখ বন্ধ করে আছে। মেহের দীর্ঘ সময় মনের সাথে যুদ্ধ করে শীতল কণ্ঠে বলল, আমাকে একটু আপনার বুকে ঘুমোতে দেবেন? আপনি আমাকে ফায়াজ মেহেরের কণ্ঠস্বর শুনে চমকে গেল। হাত সরিয়ে চোখ মেলে মেহেরের দিকে তাকালো। মেহেরের চোখে মুখে অনেক আকুতি দেখতে পাচ্ছে। মেহের অনেক আশা নিয়ে ওর দিকে চেয়ে আছে। ফায়াজ মেহেরকে টেনে নিজের বুকে নিল। মেহের দু হাতে ফায়াজকে জড়িয়ে ধরল। ফায়াজও আগলে নিল দু হাতে। ফায়াজ মনে মনে হাসছে আর বলছে, এই মেয়ে নিজেই দূরে যাব করে কিন্তু নিজেই আবার কাছে আসে। কিসের টানে? ভালোবাসার টানে ফায়াজ, ও তোকে ভালোবাসে। কিছুক্ষণ পরে ফায়াজ বুকে তরল পদার্থ অনুভব করল। উষ্ণ তরল পদার্থ। ফায়াজের বুঝতে বাকি নেই মেহের কাঁদছে, কিন্তু কেন কাঁদছে? অযথা কান্নাকাটি ফায়াজের ভালো লাগে না। আর এমনও না যে ফায়াজ ওকে জোর করেছে, মেহের নিজেই এসেছে। ফায়াজ মেহেরকে হুট করে সরিয়ে ওঠে, বসে চোখ গরম করে বলল, কি হয়েছে? হয়েছেটা কি? তুমি কাঁদছো কেন? মেহের চুপ করে আছে, কেঁদেই যাচ্ছে। ফায়াজের মাথায় যেন থপ করে আগুন জ্বলে উঠল। রাগে গজগজ করছে। ফায়াজ চেঁচিয়ে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। বিরক্ত লাগছে, জাস্ট বিরক্ত লাগছে। হোয়াটস ইউর প্রবলেম? মেহের ফায়াজের ধমক শুনে চুপ করে গেল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফায়াজ নিজের রাগ কন্ট্রোল করে
মেহেরের গালে হাত রেখে মোলায়েম গলায় বলল, তুমি না বললে আমি কি করে বুঝবো? কান্না থামাও, তারপর বলো। মেহের কয়েক মিনিট সময় নিল। ফায়েজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। মেহের কান্না থামিয়েছে, কিন্তু এখনো ফুপানি কমেনি। মেহের চোখ তুলে ফায়েজের দিকে তাকালো, তারপর বলল, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে মিথ্যে বলেছেন। মেহের আবারও কেঁদে ফেলল। এমন অবস্থা। ফায়েজ মেহেরের কথা শুনে অবাক হয়ে চেয়ে আছে ওর দিকে। মেহের আবারও বলল, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আপুকে ভালোবাসেন, সেটা আমি মানতে পারবো না। আমার খুব কষ্ট হচ্ছে এসব মানতে। মেহের নিচের চোখ বন্ধ করে নিল। ফায়েজ মেহেরের কথা শুনে হতবাক। মেহের কোনো আঙ্কেলে কেন এসব বলেছে বুঝতে পারছে না। ফায়েজ কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, তুমি এসব কেন বলছো? আমি তোমার আপুকে ভালোবাসি, সেটা কে বললো? মেহের কাঁদতে কাঁদতে বলল, আমি জানি আপনি আপুকে ভালোবাসেন। ভালো না বাসলে আপুকে দেখলে আপনি রেগে যেতেন না। আপুর উপস্থিতি আপনার উপর ইফেক্ট ফেলতো না। মেহের হেঁচকে তুলে বলল, ফাজ, আমি দম নিতে পারছি না, আমার নিঃশ্বাস আটকে আসছে। আপনি বলেছিলেন না আপনি চান কেউ আপনাকে এমনভাবে ভালোবাসুক যাতে আপনাকে ছাড়া তার শ্বাস আটকে আসে। আপনি আমাকে ভালোবাসেন না, এটা ভেবে আমার শ্বাস আটকে আসছে। আপনি যদি আমার সাথে না থাকেন তাহলে আমার কি হবে? আমার বুকের ভিতর কাটাছেঁড়া হচ্ছে, মনে হচ্ছে অদৃশ্য ধারালো ছুরি দিয়ে কেউ অনবরত আঘাত করে যাচ্ছে। আমি টিউমারের ব্যথা সহ্য করে নিয়েছি, কিন্তু এই অদৃশ্য ব্যথা সহ্য করতে পারছি না কেন? ফায়েজ মেহেরের অবস্থা বুঝতে পেরে বুকে জড়িয়ে ধরল, তারপর বলল, মেহের, তুমি ভুল বুঝছো। অনুভব করো, আমার হৃদস্পন্দন শুনো। সেখানে শুধু তোমার নামের জপ হয়। সূচনাতে অন্য কেউ থাকলেও উপসংহারে তুমি আছো, শুধু তুমি। জীবন নামের উপন্যাসের প্রতি পাতায় হাজারো মানুষের আনাগোনা থাকলেও একদম শেষ পাতায় তুমি আছো। সুন্দর একটা সমাপ্তিতে তুমি আছো। উপন্যাসের শেষ পাতা পাঠককে যেমন মোহনীয় ও আচ্ছন্ন করে রাখে, তেমনি তুমি আমাকে আচ্ছন্ন করে রেখেছো। আমি তোমাতে বিভোর হয়ে আছি আর থাকবো। ফায়েজের কথাগুলো শুনে মেহেরের মনের মেঘাচ্ছন্ন আকাশ এক চিলতে রোদের দেখা পেল। মেহের কান্না কমিয়ে বলল, তাহলে আপুর ব্যাপারটা? তুমি আজীবন বোকাই রয়ে গেলে। আমাকে কখনো দেখেছো মাহির জন্য কষ্ট পেতে? কখনো ছটফট করতে দেখেছো? তুমি না একদিন এসব প্রশ্ন নিয়ে আমার মুখোমুখি হয়েছিলে? তোমাকে সেদিন এড়িয়ে গিয়েছিলাম। তুমি বলেছিলে ওকে ভালোবাসি না। তাহলে আজ সেই তুমি কেন এসব উল্টাপাল্টা কথা মাথায় আনছো? আমি ওকে ভালোবাসিনি, কখনো ভালোবাসিনি। আমি যদি কারো জন্য কষ্ট পেয়ে থাকি, ছটফট করে থাকি, পাগলামি করে থাকি, কারো জন্য চোখের পানি ফেলে থাকি, সে তুমি। আর মাহির প্রতি আমার রাগের কারণ জানতে চাও? তাহলে শোনো। মাহিকে আমার সহ্য হয় না, কারণ ওর জন্য তুমি সবার চোখে অপরাধী হয়ে আছো। ওর জন্য তোমার প্রতি তোমার বাবার, তোমার পরিবারে এমন মনোভাব। ওর জন্য তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু ও তো তোমার বাবার চোখে সুশীল কন্যা হিসেবে পরিচিত। ও সবাইকে ঠকাচ্ছে, সবাইকে। তাই ওকে আমার সহ্য হয় না। মেহের মাথা তুলে বলল। শুধু এই জন্যই? ফায়েজ মুচকে হাসল, তারপর আবার জড়িয়ে ধরল। আনমনে ভাবছে, ভেবেছিলাম আমি শুধু ওর জন্য পাগল, কিন্তু মনে মনে মেহের যেন আমার জন্য পাগল। আমি ওকে ভালোবাসি না ভেবে এমন কান্নাকাটি করছে, এত কষ্ট পাচ্ছে। ক্রেজি লাভারের ক্রেজি লাভার নি। উফ, নিজেকে এত সুখী মনে হচ্ছে কেন? জানালার পর্দা ভেদ করে ভোরের নরম আদরমাখা রোদ মেহেরের চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। ফায়েজ মেহেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেহের হাত দিয়ে ডান চোখ ডলে ভালো করে তাকালো। ফায়েজের আছে, লেপ্টে আছেও। হঠাৎ করে মেহেরের গতকালের কথা মনে পড়ল। গতকাল ফায়েজের সামনে যা করেছে, যা বলেছে, এর জন্য লজ্জা পাচ্ছে। ফায়েজ নিশ্চয়ই ওকে পাগল ভাবছে। ছি ছি। ফায়েজকে ছাড়িয়ে মেহের ধীরে ধীরে উঠে গেল। ঘড়ির কাঁটায় বেলা 8:24। এত বেলা হয়ে গেছে। মেহের দ্রুত বিছানা ছেড়ে নেমে ফ্রেশ হয়ে এলো। ফায়েজ তখনও ঘুমাচ্ছে। মেহের আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর ফাঁকে ফাঁকে ফায়েজের দিকে তাকাচ্ছে। মেহের টপাটপ রেডি হয়ে দরজার সামনে গিয়ে আবার ফিরে ফায়েজের দিকে তাকালো। মেহের বিড়বিড় করে বলল,
আপনি ঘুমিয়ে থাকুন প্লিজ। আপনি আজ সারাদিন ঘুমিয়ে থাকেন, ওঠার একদম প্রয়োজন নেই, প্লিজ প্লিজ প্লিজ। মেহের নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে গেল। সকালে নাস্তা করার সময় হয়ে গেছে, কিন্তু ফায়াজ এখনও ওঠেনি। তাতে মেহেরের কিছু আসে যায় না। মেহের চায় আজ ফায়াজ সারাদিন ঘুমিয়ে থাকুক, নয়তো গতকালের ঘটনার জন্য ফায়াজকে ইচ্ছাকৃত ভাবে লজ্জা দিতেই থাকবে। মেহের এতদিনে ফায়াজকে এটুকু তো চিনেছে। মেহের নাস্তা করার জন্য বসেছে, ওকে ওষুধ খেতে হবে, তাই কেউ ফায়াজের জন্য অপেক্ষা করতে বলেনি। মেহের নাস্তা করছে আর সে সময় ডোরবেল বেজে ওঠে। মেহেরের মায়ের কণ্ঠ শুনে মেহের খাবার রেখে সেদিকে তাকায়। ফায়াজের বাবা এসেছে। মেহের খাবার রেখে টিস্যু দিয়ে হাত মুছে দ্রুত গিয়ে সালাম জানালো। ফায়াজের বাবা সালামের উত্তর নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেমন আছো মা? এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। ফাইজা আমাকে রাতে ফোন দিয়ে জানালো। মেহের আলতো হেসে বলল, আমি ভালো আছি, ডাক্তার ওষুধ দিয়েছে, বলেছে ঠিকমতো ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে। আপনি আসুন, বসুন, মা চা নাস্তা নিয়ে আসুন। মেহেরের মা বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, বসে কথা বলুন। আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসছি। ফায়াজের বাবা বলল, আপা আপনি ব্যস্ত হবেন না, আমি নাস্তা করেই বের হয়েছি। আমি মেহেরকে দেখতে এসেছি, ওর সাথে একটু কথা বলেই চলে যাব। সাফায়েত নওয়াজ খান মেহেরের সাথে গিয়ে বসল। তিনি আমতামতা করছেন, তারপর বলল, ফায়েজ তো এখানেই, ওকে দেখছি না কেন? মেহের একবার সিঁড়ির দিকে তাকিয়ে ওনার দিকে স্নিগ্ধ চোখে চেয়ে বলল, অনেক টেনশনে ছিল, ঘুমোতে পারিনি তাই ঘুমাচ্ছে। এতক্ষণে হয়তো উঠে গেছে, ডাকবো? কথা বলবেন? ফায়াজের বাবা শুকনো হাসল, তারপর বলল, না, ওর সাথে কি কথা বলবো? নিজের ছেলে নিজের বাড়িতে থাকে, তখনই কথা বলি না। এখানে এসে আর কি বলবো? আসলে আমি ওর সাথে ইচ্ছে করেই কথা বলি না। ওর সামনে দাঁড়াতে পারি না। ওর সামনে গিয়ে দাঁড়ালে আমি অপরাধ বোধে ভুগি। ওর মুখ দেখলে মনে হয় আমার ছোট ছেলেটা পরিবারহীন। ওর খারাপ সময়েও ওর সামনে এসে দাঁড়াতে পারি না। ইনফ্যাক্ট ওর সাথে তোমার সম্পর্ক ভেঙে গেছে জানার পরও ওর কাছে আসিনি, ওকে শাসনও করতে পারিনি। কি করে করব? যেখানে আমি নিজেই নিজের ঘর ভেঙে বসে আছি, সেখানে ছেলেকে কোন মুখে শাসন করব? তবে তোমাকে পেয়ে একটা আশা জেগে উঠেছিল, ছেলেটা ঠিক হয়ে যাবে। তাই আমি শুধু এটুকু খোঁজ নিয়েছি তোমাদের ডিভোর্স হয়েছে কিনা। পরে জানতে পারি ডিভোর্স হয়নি। আমার মনে আবারও নতুন করে আশার প্রদীপ জ্বেলে উঠল। আসলে সব সম্পর্ক ছিন্ন করা যায় না, আর স্বামী স্ত্রীর সম্পর্ক সে তো খোদার দান, এত সহজে মন থেকে মোছা যায় না, যেমনটা আমি পারিনি। মেহের অবাক হয়ে ওনার কথা শুনছে। ওনার এই গুরুগম্ভীর কথার মাঝে কোথাও একটা লুকানো ব্যথা আছে। মেহের ওনার চোখ মুখ পরখ করছে। বিষয়টা ফায়াজের বাবা খেয়াল করে দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, এই দেখো কোন কথা থেকে কোথায় চলে গেলাম। তুমি নিশ্চয়ই বিরক্ত বোধ করছো, ওসব বাদ দাও। তুমি নিজের খেয়াল রেখো, বুঝলে? শীঘ্রই তোমাকে সুস্থ হতে হবে। তারপর এই বুড়ো শ্বশুর আর আমার পাগল ছেলেটার দায়িত্ব নিতে হবে। তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তারপর হেসে ফেললেন। মেহের বুঝতে পারল উনি কৌশলে সব এড়িয়ে গেলেন। মেহেরও প্রশ্ন করে ওনাকে বিব্রত করাতে চাইল না, তবে এটুকু বুঝতে পারল উনি সুখে নেই। কোথাও না কোথাও মনে মনে একটা ভরা সংসার চাইছে, যেখানে সবটা থাকবে। মেহের আলতো হেসে বলল, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। মেহের চা আনতে উঠে গেল। মেহেরের মা ওদের শ্বশুর আর বৌমার কথার মাঝে যেতে চায়নি, তাই দূরে দাঁড়িয়ে আছেন। মেহের মায়ের কাছেই ওর মা নাস্তা নিয়ে যেতে চাইল, আর তখনই ফায়াজ সিঁড়ি দিয়ে নামলো। ফায়াজকে নামতে দেখে মেহেরের মা ওকে বলল, তুই জামাইয়ের সাথে থাক, দেখ ওর কি লাগবে। আমি তো শ্বশুরকে নাস্তা দিচ্ছি। মেহের পড়ল বিপদে। ফায়াজ আর ও একা এক জায়গায় থাকা মানে ফায়াজের না না, মেহের আর ভাবতে পারছে না কি করবে এখন। মেহের তাই দ্রুত বলল, মা না। মেহেরের হুট করে এত জোরে কথায় চমকে উঠল ওর মা। বড় বড় চোখ করে মেহেরের দিকে তাকালো। মেহের মায়ের ভাব দেখে প্রশ্ন ছুঁড়ে মারার আগেই বলল, মা, আমার শ্বশুর এই প্রথম আমাদের বাড়িতে এসছে। গতবার তো আপুর বিয়েতে এসেছিল, সেটা অন্য ব্যাপার। আমি বাবাকে বললাম যে আমি চা নিয়ে আসছি। এখন যদি তুমি যাও তাহলে কেমন দেখায়? ফাহাজের না হয় একদিন অসুবিধা হবে, তাতে কি? আমার শ্বশুর বাবা তো আর রোজ রোজ আসবে না, আমিই বরং নাস্তাটা নিয়ে যাই। তুমি ফাহাজকে দেখো।
মেহের মায়ের হাত থেকে এক প্রকার ছিনিয়েই ট্রে নিয়ে নিল। মেহেরের মা হঠাৎ মেয়ের এহেন আচরণে অবাক না হয়ে পারল না। ফায়েজ নাস্তার টেবিলের আশেপাশে মেহেরকে না দেখে এদিক সেদিক তাকাচ্ছে। মেহেরের মা প্লেটে খাবার দিতে দিতে বলল। তোমার বাবা এসেছেন মেহেরকে দেখতে। ফায়েজ বুঝতে পারলো মেহের সেখানেই আছে, তাই চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেল। ফায়েজের বাবা যাওয়ার পর সামিরা এসেছে, সাথে তুষারও। মেহের ব্রুকুচকে সামিরার দিকে তাকিয়ে আছে। সামিরা মেহেরের দৃষ্টি দেখে দাঁত কেলিয়ে হেসে বলল। জানু, তোকে দেখতে এসেছি আর তুই এমন রাক্ষসের মতো চেয়ে আছিস কেন? খেয়ে ফেলবি নাকি আমায়? তোকে কি কেউ খেতেই দেয় না? মেহের সামিরার হাত ধরে টেনে নিয়ে গেল একপাশে, তারপর বলল। কি চলছে তোদের? সামিরা নিজের গালে আলতো ছুঁয়ে বলল। নাউজুবিল্লাহ, কি বলিস এসব? মেহের চোখ পাকিয়ে বলল। সত্যি করে বল। সামিরা আমতামতা করছে, তারপর মেহেরের দিকে তাকিয়ে আবারও দাঁত কেলিয়ে বলল। তোর এই দেবটা কত কিউট রে, কি করব? মেহের চোখ উল্টে মাথা নাড়িয়ে বলল। হাই রে। সামির আর তুষার সারাদিন ছিল ওদের বাড়িতে, তাই ফায়াজ একটু সুযোগ পায়নি মেহেরের মুখোমুখি হতে। যাও পেয়েছে মেহের এড়িয়ে গেছে। মেহের মাগরিবের নামাজ পড়ে গার্ডেনে হাঁটাহাঁটি করছে। ফায়াজ উপর থেকে মেহেরকে দেখে মনে মনে বলছে। পেয়েছি সুযোগ, দাঁড়াও। মেহের হাঁটাহাঁটির মাঝে ফায়াজকে বাইরে আসতে দেখে দ্রুতবাই অন্যদিকে চলে গেল। মেহের পেছনে ঘুরে দেখছে ফায়াজ আসছে কিনা। তখনই সামনের দিকে চোখ গেল। মাহি আর তুর্য একে অপরকে আলিঙ্গন করে বসে আছে, একে অপরের সঙ্গে লেপ্টে আছে। তুর্য মাহির মাথায় হাত বুলিয়ে কিছু বলছে। মেহের ওদের এভাবে দেখে বিষম খেয়ে উল্টো ভো দৌড় দিল। এরকম দৌড়ে ফায়াজের সামনে গিয়ে থামল। ফায়াজ মেহেরকে এভাবে দৌড়াতে দেখে এক ধমক লাগালো। মেহের আমতামতা করছে, ওর মুখটা থমথমে। এভাবে দৌড়াচ্ছ কেন? মেহের থমথমে মুখে বলল। না মানে ওদিকে। ফায়াজ ভ্রু কুঁচকে বলল। ওদিকে কি ভূত দেখেছো নাকি? না কিছু না, কিছু না। ফায়াজের সন্দেহ লাগছে মেহের কি যেন লুকাচ্ছে। ওখানে কি আছে? কি দেখে মেহের দৌড়ে পালালো। দাঁড়াও, আমি দেখে আসছি। মেহের চোখ বড় বড় করে ফায়াজের হাত ধরে আটকেই বলল। না যাবেন না। মেহেরের এমন বাধা দেওয়া দেখে আরো সন্দেহ বেড়ে গেল। ফায়াজ নাসর বান্দা, তাই মেহের বলল। ওদিকে মাহি আপু আর তুর্য ভাইয়া আছে, যাবেন না। ফায়াজ ব্রুকুচকে বলল। তো ওরা আছে তো কি হয়েছে? মেহের চুপ করে আছে। ফায়াজ কয়েক সেকেন্ডের মাথায় ব্যাপারটা বুঝতে পারল, তারপর বাঁকা হেসে বলল। নিশ্চয়ই রোমান্টিক মোডে আছে। দেখেছো, তুমি আর আমি ছাড়া সবাই রোমান্টিক মোডে আছে। এখন যেহেতু তোমার আর আমার মধ্যে সব ঠিকঠাক আছে, তাই দিনরাত রোমান্টিক মোডে থাকার কথা। মেহের আমতামতা করে বলল। কি ঠিক আছে? ফায়াজ চোখ ছোট ছোট করে বলল। তোমার কি ভোলার রোগ আছে? যাকগে, সে তুমি ভুলে যাও, তাতে আমার কি? আমার তো মনে আছে, আর আমি এখন রোমান্টিক মোডে আছি। ফায়াজ মেহেরের কোমর জড়িয়ে ধরে আঙ্গুল দিয়ে চুল নাড়ছে আর বলছে। গতকাল আমি আমার জীবনের সেরা কিছু শব্দ শুনেছি। বলতে পারো জীবনের সবচেয়ে সেরা সময় পার করেছি। সব পেয়ে গেছি আমি। সব সময় চেয়েছি আমার এমন একজন মানুষ থাকুক যে আমাকে পাগলের মতো ভালোবাসবে। ফায়াজ আলতো করে মেহেরের চোখের পাপড়িতে চুমু খেলো, তারপর আকুতি নিয়ে বলল। তুমি হারিয়ে গেলে আমার বুকের জমিনটা শূন্য হয়ে যাবে, আর আমি শূন্যতা নিয়ে দম আটকে মরে যাব। তাই হারিয়ে যেও না। সুখ সে যেন ক্ষণিকের বস্তু, যাকে বেশিক্ষণ আটকে রাখা যায় না। ফায়াজ সেসব ভুলে মেহেরকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল। সুন্দর কিছু স্বপ্ন দেখেছিল, কিন্তু সে সব কি মরিচিকা? একটু সুখের ছোঁয়া পেলেই কেন দুঃখ সাগরের স্রোত এসে সুখগুলো ভাসিয়ে নিয়ে যায়? কেন সুখগুলো ওর কাছে থাকতে চায় না? তবে কি সুখ ওর কপালে নেই? মেহেরকে হারিয়ে যাবে দূরে কোথাও। ফায়াজ আর ভাবতে পারছে না। যন্ত্রণায় নিজের মাথা চেপে ধরেছে, দম আটকে আসছে ওর। ভেতরটা হু হু করছে। একটা চাপা আর্তনাদ আটকে আছে, যেটা চিৎকার হয়ে বের হয়ে চাইছে, আর পারছে না ডাক্তারের সামনে বসে থাকতে। কাউকে কিছু না বলে ছুটে বের হয়ে গেল হাসপাতাল থেকে। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গন্তব্য অনির্দিষ্ট,
ফায়াজ গাড়ি থামালো। ওর চোখ গেল মসজিদের দিকে। ফায়াজ কাজ ভেদ করে মসজিদের দিকে চেয়ে আছে। তারপর কি মনে করে গাড়ি থেকে বের হয়ে মসজিদের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অনেকের কাছে শুনেছে নামাজ মনকে শান্ত করতে পারে, মনে শান্তি ফিরিয়ে আনে। মেহেরের কাছেও অনেকবার শুনেছে। ফায়াজ গজিসুজি পায়ে মসজিদে প্রবেশ করলো। অদ্ভুত এক ফিলিংস হচ্ছে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ওর চোখ গেল মসজিদের দিকে। ফায়াজ কাজ ভেদ করে মসজিদের দিকে চেয়ে আছে। তারপর কি মনে করে গাড়ি থেকে বের হয়ে মসজিদের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অনেকের কাছে শুনেছে নামাজ মনকে শান্ত করতে পারে, মনে শান্তি ফিরিয়ে আনে। মেহেরের কাছেও অনেকবার শুনেছে। ফায়াজ গজিসুজি পায়ে মসজিদে প্রবেশ করলো। অদ্ভুত এক ফিলিংস হচ্ছে। শেষ কবে মসজিদে এসেছে, আল্লাহ দরবারে হাত তুলেছে মনে পড়ছে না। ফায়াজের সারা শরীর মৃদু কাঁপছে, কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। ফায়াজ অজু করার জায়গাটাই গেল। সেখানে একজন সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক অজু করছে। ফায়াজ কল ছেড়ে অজু করে মাথায় রুমাল বেঁধে নিল। মসজিদের ভেতরে গিয়ে সবার সাথে নামাজ পড়ল। সবাই চলে যাওয়ার পরেও ফায়াজ বসে আছে। কেমন একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছে। ফায়াজ দুহাত তুলে মোনাজাত ধরল। হে আল্লাহ, আমি কবে ঠিক তোমার দরবারে হাত তুলেছি মনে নেই। তোমার প্রতি কখনো কৃতজ্ঞতা স্বীকার করে হাত তুলিনি, আজও তা করছি না। আজ আমি কিছু চাইতে তোমার দরবারে হাত তুলেছি। আমার মেহেরকে চাই, ওকে ছাড়া আমি নিঃস্ব। আমি জীবনে প্রাচুর্য ছাড়া আর কিছু পাইনি। মা বাবা পরিবার কারো ভালোবাসা পাইনি। নিজের জন্য শুধু একজন চেয়েছি, আর তাকে যদি হারিয়ে ফেলি তবে আমার আর কিছু থাকবে না। মেহেরকে তুমি সুস্থ রেখো। ও খুব নিষ্পাপ মনের মেয়ে, সবার কথা ভাবে, কখনো নিজের সুখটা খুঁজেনি। ওর প্রতি তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না, তুমি এতটা নির্দয় হতে পারো না, এটা আমার বিশ্বাস। ফায়াজের চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। পুরো বাড়িটা যেন ভারী হয়ে আছে। মেহেরের নিঃশ্বাসটাও যেন ভারী লাগছে। অন্ধকারে পুরো বাড়িটা ঘিরে ধরেছে। ফায়াজ তখনও বাড়ি ফিরেনি। মেহের হসপিটালে লাস্ট চেক আপ করতে গিয়েছিল আজ। আর তাতে জানতে পারে মেহেরের অপারেশন করাটা বাধ্যতামূলক, আর তাতে রিস্ক আছে। আর এটা শোনার পর থেকেই সবাই যেন হুট করে বদলে গেল। তবে মেহেরের মন খারাপ লাগছে না, কারণ এ বাড়িতে মন খারাপ করার লোকের অভাব নেই। তাই ওর মন খারাপ হচ্ছে না। কাউকে না কাউকে তো মন ভালো রাখতেই হবে। সে দায়িত্বটা না হয় ও নিজেই নিবে। মেহের বারান্দায় দাঁড়িয়ে ফায়াজের জন্য অপেক্ষা করছে। লাইটের ঝকঝকে আলোয় সাদা একটা গাড়িকে গেট দিয়ে প্রবেশ করতে দেখল। ফায়াজ গাড়ি থেকে কিছুটা ঝিমিয়ে ঝিমিয়ে নামছে। মেহের ফায়াজের প্রবেশ পানে চেয়ে আছে। ফায়াজকে বিধ্বস্ত লাগছে। মেহের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফায়াজ ঘরে ঢুকতেই মেহের ওর সামনে গিয়ে দাঁড়ালো। ফায়াজ চোখ তুলে একবার মেহেরের দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে আলমারির দিকে আগাচ্ছে। মেহের পেছন থেকে বলল, আপনি সারাদিন কোথায় ছিলেন? হসপিটাল থেকে হুট করে কোথায় চলে গেলেন? আপনার জন্য আমি টেনশন করছি। ফায়াজ থমকে গেল। শুকনো মুখে পেছনে ঘুরে মেহেরের মুখ পানে তাকালো। যে মেয়ের এই অবস্থা, সে নিজের জন্য টেনশন না করে ওর জন্য টেনশন করছে। মেহেরের কপাল এখনো কুঁচকে আছে। ফায়াজ আচমকা গিয়ে মেহেরকে জড়িয়ে ধরল। ওর ভীষণ কষ্ট হচ্ছে। মেহের নিজের কাঁধে পানি অনুভব করলো। ফায়াজ কাঁদছে, ডুকরে কাঁদছে। মেহের নিজেকে আর শক্ত করতে পারছে না, আবেগপ্রবণ হয়ে পড়ছে। মেহের ধরা গলায় বলল, আপনি এমন করছেন কেন? আপনার বিহেভিয়ার দেখে মনে হচ্ছে আমি মারা যাব। ফায়াজ মুখ তুলে মেহেরের দিকে তাকালো। তারপর মেহেরের গালে আলতো ছুঁয়ে বলল, একদম আজে বাজে কথা বলবে না। তোমার কিছু হবে না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আমি তোমার কিছু হতে দেব না। ফায়াজ মেহেরকে আবারও বুক চেপে ধরল। মেহের ফায়াজের বুকে থেকেই বলল, আমি তো সেটাই বলছি। দেখুন, বাড়ির সবাই কান্নাকাটি করছে, সবাই মুখ ভার করে আছে। আপনিও যদি এমন করে থাকেন কেমন হবে বলুন? আমার কি মন খারাপ হয় না? ফায়াজ নিজের চোখ মুছে বলল, আর কেউ কাঁদবে না, কেউ না। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু দিবে খেতে? মেহের মুচকি এসে বলল, ফ্রেশ হয়ে আসুন।
মেহের আর ফায়াজ পাশাপাশি শুয়ে আছে, কেউ কারো সাথে কথা বলছে না। দুজনেই জেগে আছে, তবে দুজনের মধ্যে এক গভীর আচ্ছন্ন নীরবতা। মেহের অন্ধকারে হাতড়ে ফায়াজের বুকের উপর হাত রাখল। ফায়াজ মেহেরের হাতটা চেপে ধরে মোলায়েম গলায় বলল, ফজরের সময় আমাকে ডেকো। মেহের ফায়াজের কথা শুনে বুঝতে পারল না ওকে কেন ডাকবে, এত সকালে কি করবে, কই যাবে, তাই জিজ্ঞেস করলো। এত সকালে উঠে কি করবেন? ফায়াজ কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল। নামাজ আদায় করব। মেহের ফায়াজের কথা শুনে চমকে গেল, তারপর ও ঠোঁটের কোণে হাসি ফুটল আর মনে মনে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ফায়াজ মেহেরকে অনবরত অ্যাভয়েড করে, মেহেরের কথাগুলো এড়িয়ে যায়। যতক্ষণ মেহেরের সামনে থাকে অস্থির হয়ে থাকে, কখন ছুটে পালাবে। মেহেরের সাথে সবসময় গম্ভীর মুখে কথা বলে, তবে মেহেরের খেয়াল রাখায় কোনো কমতি রাখে না। দেখতে দেখতে মেহেরের অপারেশনের দিন ঘনিয়ে আসে। সবাই মেহেরের জন্য অপেক্ষা করছে নিচে, কিন্তু মেহের তৈরি হচ্ছে না, কেমন ঢিলামি করছে। এটা ধরছে তো ওটা রাখছে, তৈরি হতে বেশ সময় পার করে দিল। ফায়াজ বিরক্তি নিয়ে বলল, মেহের, কি করছো? আমাদের দেরি হয়ে যাচ্ছে। মেহের ফায়াজের দিকে একবার তাকালো, তারপর আবার নিজের কাজ করছে। ওর কেন জানি যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে হসপিটালে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ওর জীবনী শক্তি হারিয়ে যাবে, এই সুন্দর পৃথিবী আর ভালোবাসার মানুষটা হারিয়ে যাবে। তাই বাড়ি থেকে বের হতে চাইছে না, দেরি করার নানান বাহানা করছে। ফায়েজ গিয়ে মেহেরের হাত চেপে ধরল। মেহেরের হাত ধরতেই মেহের স্থির হয়ে দাঁড়ালো। ফায়েজ মেহেরের দিকে তাকালো, মেহের ফায়েজের দিকে তাকাচ্ছে না। ফায়েজের থুতনি ধরে উঁচু করে বলল, লুক অ্যাট মি মেহের। মেহের ফায়েজের চোখের দিকে তাকালো। দুজন দুজনের চোখে চোখ রেখেছে। ফায়েজ ভালোবাসা মাখা কণ্ঠে বলল, মেহের জান আমার, তুমি অপারেশন থিয়েটারে যাবে, তোমাকে জাস্ট একটা ইনজেকশন দিবে, এইটুকুই তোমাকে সহ্য করতে হবে। তারপর যখন চোখ মেলবে আমাকে দেখতে পাবে, বুঝেছো? একদম ভয় পেও না। মেহের উত্তরে ছোট্ট করে বলল। আমাকে একবার জড়িয়ে ধরবেন? ফায়েজ মেহেরের দিকে তাকালো। মেহেরের এমন আকুতি জড়িত কথা অগ্রাহ্য করতে পারছে না, কিন্তু অগ্রাহ্য করবে, নয়তো মেহের আহ্লাদি হয়ে পড়বে। মেহেরকে এই মুহূর্তে ইমোশনাল করে নিজের ইমোশন প্রকাশ করতে চায় না, তাই শক্ত কণ্ঠে বলল। দেরি হয়ে যাচ্ছে মেহের। মেহের গাল ফুলিয়ে তাকালো। ফাহাজ এতটা নিষ্ঠুর কি করে হয়ে যাচ্ছে? একটু জড়িয়ে ধরলে কি হবে? ফায়েজ চলে যেতে নিলে মেহের পেছন থেকে বলল। ওই কথাটা তো শুনুন তাহলে। ফায়েজ ঘুরে মেহেরের দিকে তাকালো, কিন্তু এই মুহূর্তে জানতে চায় না, কিছু জানতে চায় না। মেহের, আমি সব কথা শুনবো, তোমার সব ইচ্ছে পূরণ করব, তবে সেটা যখন সুস্থ হয়ে বের হবে তখন। ফায়েজের মনে হচ্ছে মেহের এখন সব কথা বলে ফেললে আর ফিরে আসবে না। মেহের তার অবাক্ত কথার জন্য হলেও ফিরে আসবে, এটুকুই আশা। ফায়েজ বের হয়ে গেল। মেহের ফায়েজের সাথে কথা বলবে না, নাক ফুলিয়ে রেডি হয়ে বের হলো। মেহের সারা রাস্তা চুপ করেছিল, কারো সাথে কথা বলেনি। ওর বাবা মা, বোন, তুর্য, সামিরা, অনু, অলিত, আলিফ, ফায়েজের বাবা, বন্ধুরা সবাই হসপিটালে গিয়ে হাজির। মেহের সবার কাছ থেকে বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে যাচ্ছে। ফায়েজ পেছন থেকে মেহেরকে ডাকলো। ফায়েজ আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছে না। মেহের দাঁড়িয়ে গেল, পেছনে ঘুরে ফায়েজের দিকে স্নিগ্ধ চোখে তাকালো। ফায়েজ মেহেরের সামনে এগিয়ে গেল। মেহের তখনও প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে আছে। ফায়েজ মেহেরকে আলতো করে জড়িয়ে ধরল। মেহের, তোমাকে ফিরতে হবে, তুমি ফিরবে, আমার জন্য নয়, আমাদের জন্য, আমাদের ভালোবাসার জন্য। এখনো অনেক কথা বাকি, আমাদের অনেকটা পথ চলা বাকি। এখনো আমাদের সংসারটা গড়ে ওঠেনি, আমাদের হাতে হাত রেখে পথ চলা হয়নি, একসাথে বৃষ্টিবিলাস হয়নি, দুজনে একসাথে বসে জ্যোৎস্না দেখা হয়নি, এখনো প্রেমটা জমে ওঠেনি, তোমার অব্যক্ত কথা ব্যক্ত করা হয়নি। এই সব কিছু আমার চাই, আর এই চাওয়া পূরণের জন্য হলেও তোমাকে ফিরতে হবে। এক নাগারে কথাগুলো বলে ফায়েজ দম নিল। মেহের ফায়েজের পিঠে হাত রাখলো, তারপর বলল। ইনশাআল্লাহ। ফায়েজ মেহেরকে ছেড়ে দিয়ে বলল।
ইনশাআল্লাহ। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় নিজের মতো বহমান, কিন্তু খারাপ সময় যেন যেতে চায় না। এক একটা মিনিট যেন কয়েকটা ঘন্টা সময়। ফায়েজের কাছেও এখন এক একটা মিনিটকে ঘন্টা মনে হচ্ছে। সব কিছু দুর্বিষহ লাগছে। ফায়েজ 2 মিনিট স্থির হয়ে বসে থাকতে পারছে না। এদিক সেদিক পায়চারি করছে আর অপারেশনের থিয়েটারের দিকে তাকাচ্ছে। ফায়েজের মনে হচ্ছে ওর বুকটা যেন কেউ চেপে ধরে রেখেছে। দম বন্ধ করা ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে। ফায়েজ আবারও বসেছে, 2 হাতে মাথা চেপে ধরে আছে। একদিনেই নিজের চেহারাটা কি বানিয়ে ফেলেছে। ফায়েজের মনে হচ্ছে কয়েক ঘন্টার জন্য যদি বেনিশ হয়ে যেতে পারতো। আর পারছে না অপেক্ষা করতে। অপেক্ষা, সে তো ভয়ঙ্কর অনুভূতির নাম। অপেক্ষা, সে তো বুকের ভেতর রক্তক্ষরণের নাম। ফায়েজকে অস্থির অস্থির করতে দেখে তুষার এগিয়ে এলো। ফায়েজের কাঁধে হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই কি করছিস? এমন করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। ফায়েজ করুণ সুরে তাকালো। আমি আর পারছি না তুষার, আমার ভেতরটা এমন করছে কেন? মেহের ঠিক হয়ে যাবে তো? ওর কিছু হবে না তো? তুষার আশ্বস্ত করে বলল, তুই এমন করিস না, মেহের একদম ঠিক হয়ে যাবে। চুপ করে বস। ফায়েজ তুষারের কথা শুনে বলল, কি করে বলতে পারিস? আমি চুপ করে কি করে বসতে পারি? আমি জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছি, তাই তো মৃত্যু পথযাত্রীর মতো ছটফট করছি। আমি পারবো না স্থির থাকতে। মেহেরের পরিচিত জনেরা কেউ কারো সাথে কথা বলছে না। সবাই নিশ্চুপ হয়ে আছে, কারো কপালে, কারো মুখে হাত। সবার নীরব প্রার্থনায় মেহেরের সুস্থতা কামনা করছে। মেহেরের মায়ের কপালে চিকন ঘামের রেখা ফুটে উঠেছে। ওনার প্রেশার বেড়ে যাচ্ছে। মাহি মিশানকে নিয়ে উঠে গেল। ছেলেটা অনেকক্ষণ ধরে কাঁদছে। এতক্ষণ মাহি বসে থাকলেও এখন আর পারছে না। তুষার একমনে ফায়েজের দিকে চেয়ে আছে। তুষারের হুট করে একটু বেশি ভয় লাগছে। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠছে। তবে মেহেরের জন্য নয়, এই ভয়টা ফায়েজের জন্য। মেহেরের যদি কিছু হয় তবে ফায়েজ পাগল হয়ে যাবে। ওকে বাঁচানো যাবে না। যদি খারাপ কোনো নিউজ আসে তো দেখা যাবে ফায়েজ হসপিটালের 7 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে পড়বে। তুষার ডোক গিলছে। এসব আর ভাবতে পারছে না। চোখের সামনে বন্ধুর জীবনটা শেষ হতে দেখতে পারবে না। ফায়েজ হসপিটালের জানালা থেকে বাইরে চেয়ে আছে। নগরীতে ব্যস্ত রাস্তা দিয়ে কত শত মানুষ যাতায়াত করছে। অ্যাম্বুলেন্স করে কয়েকজন রোগী আসছে। মাত্রই হসপিটাল থেকে একটা লাশ নিয়ে গেল। সেখানে ছিল আত্মীয় স্বজনের আহাচারী আত্মচিৎকার। এই অন্ধকারে তাদের আত্মচিৎকার আকাশ ভারী হয়ে আসছিল। ফায়েজ এই মুহূর্তে অনুভব করতে পারছে একটা মানুষ মরে যাওয়া মানে একজন মানুষ মরে যাওয়া না, তার ভালোবাসার অসংখ্য মানুষকে জীবন্ত লাশে পরিণত করা। মেহের বলেছিল, দুটো মানুষের মধ্যে যদি একটা সম্পর্ক থাকে আর সে সম্পর্কটা যদি হয় ভালোবাসার, তবে সেই মানুষগুলো হারিয়ে গেলেও ভালোবাসাটা থেকে যায়। যদি আমি হারিয়ে যাই তবুও ভালোবাসাটা হারাবে না। আপনার প্রতি প্রার্থনায় আমি থাকবো। ফায়েজ চোখ বন্ধ করে নিল। তারপর বিড়বিড় করে বলল, এসব কথায় আমার পোষাবে না, আমার তোমাকে চাই। ফায়েজ চোখ খুলে আকাশের দিকে তাকালো। রাতের আকাশে তারারা জ্বলে আছে। পুরো আকাশ জুড়ে তারার মেলা। আকাশ পানে চেয়ে অতি গোপনে আল্লাহর কাছে প্রার্থনা জানালো। কিছুক্ষণ পরে অপারেশন থিয়েটারের লাইটটা যেন অফ হয়ে গেল। ফায়েজের বুকটা যেন ধক করে উঠল। সাথে সাথে সবাই এগিয়ে গেল। ডাক্তার সবাইকে বিচলিত অবস্থায় দেখে হাসি মুখে বলল, অপারেশন সাকসেসফুল। কেবিনে শিফট করা হবে। জ্ঞান ফিরতে সময় লাগবে। সবার মুখে হাসি ফুটল। ফায়েজের গলার কাছে আটকে থাকা প্রাণটা যেন ফিরে এলো। ফায়েজের চোখ খুশিতে চিকচিক করছে। ফায়েজ খুশিতে তুষারকে জড়িয়ে ধরল। ফায়েজের খুশি দেখে তুষার চোখেও পানি চলে এসেছে। এতক্ষণ ওর নিঃশ্বাসটাও আটকে ছিল। সবাই বেশ উৎফুল্ল। সবাই যেন আবার প্রাণ ফিরে পেল। মেহেরের মা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন আর চোখের পানি মুছছেন। মাহি খুশিতে মিশানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মেহের পিটপিট করে চোখ মেলে। চোখ মেলার পর নিজেকে খুব ক্লান্ত লাগছে। শরীরটা নেতিয়ে গেছে। মেহের হাতটা নড়ানোর চেষ্টা করলেও হাতে মৃদু ব্যথা অনুভব করে। মেহের হাতটা চোখের সামনে ধীরে ধীরে এনে দেখে তাতে ব্যান্ডেজ করা। মেহের চারদিকে চোখ বুলালো। একজন নার্সকে দেখতে পেল। মেহেরের তখন হুঁশ হলো।
ও হসপিটালে এসেছে, আজ ওর অপারেশন। মেহের একটু নড়তেই বুঝতে পারলো ওর অপারেশন হয়ে গেছে আর ও বেঁচে আছে। মেহের খুশিতে কেঁদে দিল আর মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছে। ফাজ, আমাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, আমার প্রতি আর আপনার প্রতি দয়া করেছেন। আমি বেঁচে আছি ফাজ। নার্স মেহেরকে চোখ মেলে দেখে বাইরে চলে গেলেন। ফায়েজ এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলো। ঢুকে দেখলো মেহের অশ্রু বিসর্জন দিচ্ছে। ফায়েজ পা টিপে টিপে মেহের দিকে আগাচ্ছে। কেন জানি ওর বুক টিপ টিপ করছে আর শরীরটাও কাঁপছে। কেন কাঁপছে? নিশ্চয়ই এ কাঁপন সুখের কাঁপন। ফায়েজ মেহেরের পাশে গিয়ে বসলো। মেহের ফায়েজের অস্তিত্ব টের পেয়ে ফায়েজের দিকে অশ্রু ভেজা চোখে তাকালো। তারপর মেহের আবারও কেঁদে ফেললো। ফায়েজের দিকে হাত বাড়িয়ে দিল। ফায়েজ মেহেরের হাতটা ধরে ছলছল চোখে হাতে চুমু খেলো। ধরা গলায় বলল, কথা রেখেছে আমার মেহেরজান। ফায়েজ নিজের মাথাটা মেহেরের বুকে রাখলো। মেহের ফায়েজের ঘাড়ে হাত রাখলো। ফায়েজের মাথায় চুমু খেলো। ফায়েজ মেহেরের চোখের পানি মুছে দিয়ে ওর কপালে চুমু খেলো। ওরা একে অপরের সাথে সময় কাটানো শেখছে। একে একে সবাই মেহেরের সাথে দেখা করতে গেল। কিছুদিন পর মেহেরকে রিলিজ দেওয়া হলো হসপিটাল থেকে। সবাই বাড়িতে গিয়ে চমকে গেল। ফাইজার ওর মা এসেছে। মেহের ভেতরে ঢুকতেই ফাইজা দৌড়ে এলো ওর কাছে। ফাইজা এত বছর পর ওর মাকে দেখে স্তব্ধ হয়ে গেল। ফায়েজের মা ছলছল চোখে ফায়েজের দিকে তাকালো। ফায়েজ বিস্ফোরিত চোখে ওর মায়ের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ফায়াজ দাঁতে দাঁত চেপে মেজের দিকে স্থির দৃষ্টি দিয়ে আছে। তারপর একবার মেহেরের দিকে তাকালো। ফাইজা মেহেরকে কি জানি জিজ্ঞেস করছে আর মেহের হাসি মুখে তার উত্তর দিচ্ছে। মেহেরের মা ফায়েজের মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ফায়েজ চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ফায়েজের মা ফায়েজের যাওয়ার দিকে সবার আড়ালে ছলছল দৃষ্টিতে তাকালেন। এই প্রথম ফাইজার সাথে মেহেরের দেখা হয়েছে। ফাইজা কথার ঝুলি নিয়ে বসেছে। ওর মায়ের সাথে মেহেরকে কথা বলার সুযোগ দিচ্ছে না। ফায়েজের মা মেহেরের সাথে কথা বলার জন্য একা বসেছে। মেহের আর তার শাশুড়ি একসাথে একা বসে আছে। মেহেরের খুব নার্ভাস লাগছে। এই প্রথম ওনার সাথে দেখা। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফায়েজের মা নীরবতা ভেঙে বলল, তুমি দেখতে বেশ মিষ্টি। মেহের মুচকি হাসল তার কথা শুনে। কি বলবে বুঝতে না পেরে বলল, আপনি কেমন আছেন? মেহেরের কথা শুনে তিনি মুচকি হাসেন। তারপর বলল, ছেলে সংসারহীন যেমন থাকার কথা তেমনই আছে। মেহের ফায়েজের বাবার মতো ফায়েজের মায়ের চোখেও সেই লুকানো ব্যথা দেখতে পেল। তারপর দুজনে নানা বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলল। ফায়েজ দূর থেকে নজর রাখছে। ওর মায়ের এখানে আসাটা একদম মেনে নিতে পারছে না। মেহেরদের বাড়ি, তাই রিয়েক্ট করতে পারছে না। যেটুকু রিয়েক্ট করতো সেটাও করছে না। মেহেরের অসুস্থতার জন্য সবেমাত্র হসপিটাল থেকে ফিরেছে, তাই কোনো তামাশা দাঁড় করাতে চায় না। মেহেরেনা ওনাকে থাকার জন্য অনেকবার বলল, কিন্তু তিনি রাজি হলেন না। ফায়েজের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেও পারেননি। এখানে থেকে ফায়েজকে আর কষ্ট দিতে চান না। যাওয়ার আগে মেহেরকে উপহার স্বরূপ একটা নেকলেস পরিয়ে দিয়েছেন। মেহের কিছুতেই নিতে চায়নি ফায়েজের ভয়ে, কিন্তু ওর মা বলল, শাশুড়ি মা প্রথমবার ভালোবেসে কিছু দিয়েছে, ফিরিয়ে দিস না, দোয়া হিসেবে রেখে দে। ওরা চলে যেতেই মেহেরকে রুমে গিয়ে রেস্ট নিতে বলল। হসপিটাল থেকে আসার পর মেহের রেস্ট করার সুযোগ পায়নি। মেহের ওড়নার আড়ালে নেকলেসটা লুকিয়ে রুমে নিয়ে গেল। উদ্দেশ্য ফায়েজকে কিছুই জানাবে না, আলমারিতে লুকিয়ে রাখবে। মেহের রুমে ঢুকে কোনো দিকে না চেয়ে সোজা আলমারির কাছে চলে গেল। যখন আলমারি খুলে নেকলেসটা রাখতে যাবে, ফায়েজ হুড়মুড় করে এসে মেহেরের হাত থেকে বাক্সটা নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে। মেহের চমকে যায়। তারপর ভয়ে ভয়ে ফায়েজের দিকে তাকালো। ফায়েজের চোখে যেন আগুন জ্বলছে, রাগে কচকচ করছে। ফায়েজ চোখ গরম করে মেহেরের দিকে চেয়ে আছে। মেহের ঠোক গিলে আর চোখ বন্ধ করে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মেহের চোখ খুলে ফায়েজের দিকে তাকাতেই ফায়েজ বলল, তুমি ওই মহিলার কাছ থেকে এটা কেন নিয়েছো? মেহের ওর কথা শুনে বলল, কি বললেন আপনি? উনি আমার মা। ফায়েজ দাঁতে দাঁত চেপে বলল, মা? কিসের মা? আমার কোনো মা নেই। তুমি আর একবার যদি ওনাকে আমার মা বলে সম্বোধন করেছো তবে ভালো হবে না। ওই মহিলা কেন এসেছে এখানে? কেন এসেছে? আর তোমার এত কথা কিসের ওনার সাথে?
মেহের আমতা আমতা করে বলল, আমাদের বাড়িতে আমাকে দেখতে এসছে আর আমি কথা বলবো না? আমি এতটা অমানবিক হতে পারি না। ফায়েজ তাচ্ছিল্যের হাসি এসে বলল, আচ্ছা তাই, এই জন্য এই নেকলেস নিয়েছো? ফায়েজ নেকলেসটা তুলে বাইরে ছুঁড়ে মারতে নিলে মেহের ধরে ফেলল। কি করছেন? ফায়েজ মেহেরের দিকে তাকিয়ে বলল, তোমার কত গয়না চাই আমাকে বলো, আমি এনে দেব, কিন্তু এই মহিলার একটা সুতোও তুমি ছুবে না। বলো কি চাই তোমার? মেহের ফায়েজের হাত থেকে বক্সটা নিয়ে বলল, আমার কিছুই চাই না। আপনার সাথে ওনার সমস্যা থাকলেও আমার নেই। আমাকে ভালোবেসে কিছু দিয়েছেন, আমি তার অসম্মান করতে পারবো না। আপনি না চাইলে আমি এটা পরবো না, কিন্তু নিজের কাছে যত্ন করে রেখে দিব। প্রয়োজন নেই যত্ন নেওয়ার, সবাই যত্নের যোগ্য না। তুমি রাখবে না, আমি ফেরত পাঠিয়ে দেব। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমার কিছুই চাই না। আপনার সাথে ওনার সমস্যা থাকলেও আমার নেই। আমাকে ভালোবেসে কিছু দিয়েছেন, আমি তার অসম্মান করতে পারবো না। আপনি না চাইলে আমি এটা পরবো না, কিন্তু নিজের কাছে যত্ন করে রেখে দিব। প্রয়োজন নেই যত্ন নেওয়ার, সবাই যত্নের যোগ্য না। তুমি রাখবে না, আমি ফেরত পাঠিয়ে দেব। ফায়েজ মেহেরের হাত থেকে বাক্সটা আবার নিয়ে নিল। মেহের কিছু বলতে গেলে বলল, অনেক করেছো দৌড়ঝাঁপ, আনন্দ ফুর্তি, এইবার রেস্ট নাও। ফায়েজ মেহেরকে ধরে বিছানায় বসিয়ে দিল। মেহের কিছুই বলতে পারল না। ফায়েজ বক্স হাতে দরজার সামনে যেতেই মেহের বিছানায় বসা অবস্থায় কিছুটা কড়া সুরে বলল, আপনি একটু বেশি রুড বিহেভ করছেন না? ফায়েজ থমকে দাঁড়িয়ে গেল। তারপর পেছনে ঘুরে মেহেরের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো। মেহের ফায়েজের রক্ত চক্ষু দেখে চোখ নামিয়ে নিল। ফায়েজ ধীরে ধীরে মেহেরের কাছে গিয়ে বসে। মেহের নড়ে চড়ে একটু দূরে সরে বসে। ফায়েজ মেহেরের মুখটা নিচের দিকে ঘুরিয়ে নিল। মেহের তখনও দৃষ্টি নত করে রেখেছে। তারপর ফিসফিস করে বলল, তুমি একটু বেশি সাহস দেখাচ্ছ, সেটা মনে হচ্ছে না? মেহের ফায়েজের দিকে চোখ তুলে একবার তাকালো, তারপর আবার নিচের দিকে তাকালো। ফায়েজ দাঁতে দাঁত চেপে বলল, যাকে আমি পছন্দ করি না, যার সাথে আমার সম্পর্ক নেই, তার সাথে তুমি সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছো। তোমাকে যদি আমি এরপর ওই মহিলার আশেপাশে দেখেছি তো। ফায়েজ থেমে গেল, কিন্তু মেহের পরের টুকু শোনার প্রতীক্ষায় আছে। কিন্তু ফায়েজ পুরো লাইন শেষ করেনি, তাই মেহের ফায়েজের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ফায়েজ মেহেরের দৃষ্টি দেখে বুঝতে পারল মেহের পুরোটা শুনতে চায়, তাই বলল, মেরে দেব। মেহের ফায়েজের কথা শুনে বিস্ময়ে আকাশ থেকে পড়ল। ফায়েজ ওকে মারার কথা বলছে। যে ফায়াজ ওর অসুস্থতার সময় এতটা ভেঙে পড়েছিল, সে আজ ওকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ফায়াজ আবারও ধমকে বলল, তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আবারও বলেছি, আমি ফায়াজ নওয়াজ খান। অ্যাগেন রিপিট, ফায়াজ নওয়াজ খান। আমি বদলে যেতে পারি, কিন্তু নিজের চাওয়া আর নিজের জিনিসের দিকে কারোর নজর পড়তে দেই না, আর দেবও না। ফায়াজ কথা শেষ করে উঠে দাঁড়িয়ে মেহেরকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর কড়া গলায় শাসিয়ে বলল, তোমার একটা অপারেশন হয়েছে, ভুলে যেও না। তুমি এখনো পুরোপুরি ফিট না। ডাক্তার ফুল রেস্টে থাকতে বলেছে। তাড়াতাড়ি সুস্থ হতে হবে তোমাকে। আমাদের বাড়ি ফিরতে হবে। ফায়াজ বাক্সটা হাতে বেরিয়ে পড়ল। ফায়াজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ফায়াজ দেখা করতে বলেছে, কিন্তু ফায়াজেরই খোঁজ নেই। ফায়াজ বলেছে 10 মিনিটের মধ্যে দেখা কর। যেভাবে ছিল সেভাবেই দৌড়ে চলে এসেছে, কিন্তু ফায়াজ নেই। কিছুক্ষণ পরে ফায়াজের গাড়ি এলো। ফাইজে এগিয়ে গেল। ফায়াজ অ্যাটিটিউড নিয়ে গাড়ি থেকে নেমে ফাইজার হাতে বক্সটা ধরিয়ে দিল। ফাইজা চিনতে বাকি নেই বাক্সটা। এই নেকলেসটা ওর মা ওকে সাথে নিয়ে কিনেছে। ফাইজা বক্সের দিকে চেয়ে আছে। ফাইজের কথায় ঘোর ভাঙল। তোর মাকে বলবি সে যেন এসব দিয়ে মেহেরকে হাত করার চেষ্টা না করে। আমি আমার প্রিয় জিনিসের পাশে অপ্রিয় জিনিসের ছায়া সহ্য করব না। আই থিঙ্ক আমার কথা বুঝতে পেরেছিস, ওনাকে বলে দিবি। ফাইজার চোখ ছলছল করছে। ওর ভাইয়া যে আজ প্রথম মাকে অপমান করছে তা নয়, এর আগেও করেছে, কিন্তু এতটা খারাপ লাগেনি। আজ কেন জানি খুব খারাপ লাগছে। বুক ফেটে কান্না আসছে। ফায়াজ ফাইজার ছলছল চোখ
উপেক্ষা করে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। ফাইজা তখনও দাঁড়িয়ে আছে। ফায়াজ যাওয়ার পর ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ ওর প্রচণ্ড অভিমান হচ্ছে। ফায়াজ মেহেরের রুমে গিয়ে দেখে মেহের ঘুমিয়ে আছে, একটা কুশন জড়িয়ে ধরে ঘুমে আচ্ছন্ন। ফায়াজের আর এখানে থাকতে ইচ্ছে করছে না। ফায়াজ বিড়বিড় করে বলল, মেহের, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বাড়িতে চলে গেলে তোমাকে কষ্ট দেওয়া মানুষগুলো তোমাকে আর ছুতে পারবে না। আমি ছুতে দেব না। ফায়াজ মেহেরের পাশে গিয়ে বসে ওর চুলে বিলি কাটে। মেহের মৃদু নড়ে ওঠে, তাতে করে ওর চোখের পাতা আর ঠোঁট নড়ে ওঠে। ফায়াজ লোভ সামলাতে পারে না, মেহেরের দিকে ঝুঁকে আলতো করে ওর ঠোঁটে চুমু খেলো। মেহেরের ঘুম হালকা ছিল, ফায়াজের ছোঁয়া পেয়ে চমকে যায়। ঘুম ঘুম চোখ মেলে ফায়াজকে দেখে। মেহের চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায়। ফায়াজ হেসে ফেলে। সারাদিন পর ফায়াজের মুখে হাসি দেখল মেহের। স্নিগ্ধ হেসে ফায়াজ মেহেরের পাশে শুয়ে পড়ল। মেহেরের গলায় হাত দিয়ে মেহেরকে ঘেঁষে শুয়ে রইল। মেহের তখনও গাল ফুলিয়ে আছে। ফায়াজ মেহেরকে চুপ দেখে মাথা উঁচু করে ওর মুখটা দেখল। মেহের মুখ ভার করে আছে। ফায়াজ আবারও আলতো করে মেহেরকে চুমু খেয়ে বলল, মুখ ভার কেন? মেহের জোরপূর্বক হেসে বলল, ঘুমিয়েছিলাম তাই। ফায়াজ আবারও মেহেরকে ঘেঁষে শুয়ে বলল, আমি তোমাকে মেরে ফেলবো তোমার তাই মনে হয়? মেহের ফায়াজের কথা শুনে ঘাবড়ে গেল। ফায়াজ তাহলে বুঝতে পেরেছে। মেহের ঘন ঘন পলক ফেলল। ফায়াজ বলল, জানো তো, আমি স্বার্থপর মানুষ। আর স্বার্থপর মানুষ নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসতে পারে না। ইনফ্যাক্ট আমি মনে করি প্রত্যেক মানুষের নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত। যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসতে পারে? তাই আমি মনে করি প্রত্যেক মানুষের নিজেকে ভালোবাসা উচিত। আমি নিজেকে কি করে মেরে ফেলতে পারি? তোমাকে মারা মানে তো নিজেকে মেরে ফেলা, আর সেটা আমি কল্পনাও করতে পারি না। তুমি ফায়াজের জীবন, ওটা তো রাগের মাথায় বলেছি। তুমি আমার অপছন্দের মানুষের সাথে নিজেকে জড়িও না প্লিজ। মেহের ফায়াজের দিকে ঘুরে বলল, ইউ আর সো রুড। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। ফায়াজ বাঁকা হেসে বলল, সেজন্যই তো আদর করলাম এতক্ষণ। মেহের লাজুক হেসে আবার সোজা হয়ে যায়। ফায়াজ মেহেরের লাজুক হাসি দেখে বলল, এভাবে হেসো না, লোভ লাগে। তাড়াতাড়ি সুস্থ হও তো। তোমাকে নিয়ে আমার সাম্রাজ্যে ফিরতে চাই, আমার সম্রাজ্ঞীকে নিয়ে। মেহের ফায়াজের দিকে ঘুরে সিরিয়াস ভঙ্গিতে বলল, আবারও এইভাবে যাব? ফায়াজ না বুঝতে পেরে বলল, কিভাবে? মেহের পলক ফেলে ঠোঁট কামড়ে ফায়াজের দিকে তাকালো। তারপর বলল, আমার কোনো কালই বিয়ে সংসার এসব নিয়ে স্বপ্ন ছিল না। আসলে নিজেকে অনেক ছোট ভাবতাম। এসব ভাবার উপযুক্ত হওয়ার আগেই বিয়ে হয়ে গেল। কিন্তু এখন বুঝতে পারছি। মেহের শ্বাস নেওয়ার জন্য একটু থামল। ফায়াজ পরবর্তী কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মেহের স্মিত হেসে বলল, আসলে আমি দু পরিবারের খুশি আর দোয়া নিয়ে নতুন জীবন শুরু করতে চাই। বউ সেজে ধুমধামে বিয়ে করে বাপের বাড়ি ছাড়তে চাই, আর 5টা মেয়ের মতো। এছাড়া আমাদের ওই বিয়েটা তো বিয়ে ছিল না। ফায়াজ মেহেরের কথা বুঝতে পারল। তারপর বলল, ওকে, সে কি এমন কথা? সব হয়ে যাবে। মেহের ফায়াজের আরেকটু কাছে এসে বলল, আপনি যতটা ইজি ভাবছেন ততটা ইজি না। আমার বাবাকে তো জানেন, সে আমাদের দুজনকে অপছন্দ করেন। আমি অসুস্থ তাই দয়া করছে, আর আমার জন্য আপনাকে অ্যালাউ করছে। ফায়াজ ভেবেছিল মেহেরের বাবা ক্ষমা করে দিয়েছে, কিন্তু এ তো নতুন কথা শুনছে। এখন তো নতুন সমস্যা। পরের দিন সবাই বিকেলে একসাথে বসেছে আড্ডা দিতে। ফায়াজের বিরক্ত লাগা সত্ত্বেও বসে আছে, কারণ ফায়াজ কিছু কথা বলতে চায়। সবার কথার মাঝে ফায়াজ বলল, আমি কিছু বলতে চাই। সবাই ফায়াজের দিকে মনোযোগ দিল। ফায়াজ সবার দৃষ্টি ওর দিকে দেখে বলল, বাবা আসবে আপনাদের সাথে কথা বলতে। মেহেরের অপারেশন হয়ে গেছে, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। তাই মেহেরকে বাড়িতে নিয়ে যাব। বাবা আসবে আমাদের বিয়ের কথা বলতে। আসলে মেহের চায় আমাদের সামাজিকভাবে বিয়ে হোক। তুর্য তখনই বাড়িতে ঢুকেছে। ওর কথা শুনে মেহেরকে উদ্দেশ্য করে হেসে হেসে বলল, শালিকা ডাবল বিয়ে করতে চাইছে? বাহ, বেশ। ডাবল বিয়ে, ডাবল গিফট, সব ডাবল। মেহের মুখ ভেঙচি কেটে বলল, মেহের কথাটা বলেই জিভ কাটল।
মুখ ফসকে কি বলে ফেলল। সবাই চমকে মেহেরের দিকে তাকালো। ফায়াজ অবাক চোখে চেয়ে আছে মেহেরের দিকে। মাহি ঠোক গিলছে। মেহের আর চোখে বাবার দিকে তাকিয়ে তার রিয়াকশন বোঝার চেষ্টা করছে। মেহেরের বাবা গম্ভীর মুখে বলল, মানে চুক্তি? কিসের চুক্তি? মেহের এড়ানোর জন্য বলল, না মানে চুক্তি না, ওটা তো কথার কথা। আসলে আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, সেটাই বলছিলাম। মেহেরের বাবা সন্তুষ্ট হলেন না ওর কথা শুনে, তাই বললেন, সত্যি আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি। ফায়াজ মেহেরের দিকে তাকালো। মেহের আমতামতা করছে। মাহি ওর বাবার দিকে একবার আর একবার মেহেরের দিকে তাকালো, তারপর ধীর কণ্ঠে বলল, আমি বলছি। মেহের মাহির দিকে চমকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। মাহি মেহেরকে পাত্তা না দিয়ে বলল, এত ঘটনার মধ্যে একটা সত্য লুকিয়ে আছে, আর সেই সত্যটা হচ্ছে সবকিছুর জন্য আমি দায়ী। আমি হচ্ছে মেইন কালপিট। কেউ কিছুই বুঝতে পারছে না। তুর্য অবাক চোখে চেয়ে আছে মাহির দিকে। আমি হচ্ছে সেই যার জন্য এসব হয়েছে। আমার জন্য মেহেরের জীবনে ঝড় নেমে এসেছে। আমার খুশির জন্য মেহের সবকিছু মেনে নিয়েছে। মেহের আমার খুশি, তোমাদের খুশির জন্য অনেক বিসর্জন দিয়েছে। মুখ বুজে সব অপবাদ মেনে নিয়েছে। আর আমি এতদিন যাবৎ সবার বিশ্বাস, ভরসা, ভালোবাসা নিয়ে খেলেছি। আমি তুর্যকেও ঠকিয়েছি, মেহেরকে ব্যবহার করেছি। আমি ওর জীবনটা এলোমেলো করে দিয়েছিলাম। আমার জন্য আজ সবাই ভুগছে, আর আমি স্বার্থপরের মতো নিজের সংসারের কথা ভেবেছি। মাহির চোখ বেয়ে পানি পড়ছে। তুর্য মাহির দিকে পলকহীনভাবে চেয়ে আছে। তুর্যের কেন জানি মনে হচ্ছে মাহি এমন কিছু বলতে চাচ্ছে যার প্রভাবে ওদের ভালোবাসার দিয়ে সাজানো গোছানো সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। তুর্য চোখ বন্ধ করে মনে মনে বারবার বলছে, মাহি প্লিজ এমন কিছু বলো না, প্লিজ মাহি, আমাদের সম্পর্কটা তুমি নষ্ট করো না। এমন কিছু বলো না যার কারণে আমাদের এতদিনের সম্পর্ক, ভালোবাসা সবটা শেষ হয়ে যায়। তুর্য চোখ খুলে মাহির দিকে তাকালো। মাহির সোফার ঠিক পেছনটায় দাঁড়িয়ে দু হাতে শক্ত করে সোফা ধরে রেখেছে, চোখ বন্ধ করে আছে। মাহির সবকিছু ফেস করতে যতটুকু সাহস প্রয়োজন সেটা সঞ্চার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেহের মাহির হাতের উপর হাত রেখে বলল, আপু বাদ দাও। মাহি হাত উঠিয়ে চোখ মেলে মেহেরের দিকে শান্ত দৃষ্টি দিয়ে বলল, আজ আমাকে পারতেই হবে মেহু। মেহের আর কিছু বলল না। মাহি সামনের দিকে চেয়ে চোখ নামিয়ে বলতে শুরু করলো, আমার বিয়ের কয়েক মাস আগের কথা। হিমি নামে আমার এক ফ্রেন্ড আড্ডার মাঝে হঠাৎ বলে ওঠে ফায়াজ নাকি কোন মেয়েকে পাত্তা দেয় না, ওর কাছ থেকে কোনো মেয়ে প্রপোজ আদায় করতে পারবে না। আমাকে বারবার বলছিল আমিও পারবো না, রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমার হুট করে রাগ উঠে যায়, আর আমি জোকের মাথায় চ্যালেঞ্জ গ্রহণ করে নেই। তারপর শুরু হয় ফায়াজকে ইমপ্রেস করার চেষ্টা। ওর নাম্বার জোগাড় করে ওকে ফোন করতাম, মেসেজ করতাম, কিন্তু এতেও পাত্তা পাইনি। তারপর একদিন জানতে পারি ফায়াজ গান খুব পছন্দ করে। আমি মেহুর কিছু রেকর্ডিং ওর নাম্বারে সেন্ড করে দেই, এতেই কাজ হয়ে যায়। ফায়াজ আমাকে তারপর নিজে থেকেই ফোন করে। ওর কথা শুনে এটা বুঝেছিলাম যে ও এই কণ্ঠের ওপর ফিদা হয়ে গেছে, আর সেটা সামান্য নয়, অসামান্য ছিল। তাই আমি সিম ফেলে দিয়ে উধাও হয়ে যাই, কিন্তু ফায়াজ আমাকে খুঁজে বের করে আর সবার সামনে প্রপোজ করে। এতে আমি হিমির দেওয়া চ্যালেঞ্জ জিতেও অপ্রস্তুত হয়ে পড়ি। ফায়াজ আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আর হিমিও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। মেহের রেকর্ডিং এর কথা ফায়াজকে বলে দেবে। ও চায় আমি কিছুদিন ফায়াজের সাথে রিলেশনে থাকি। বাধ্য হয়ে তাই করলাম। ফায়াজ এতদিনে জেনে গেছে আমি আমার ছোট বোনকে ভীষণ ভালোবাসি। বিষয়টা দিন দিন জটিল হয়ে যাচ্ছিল, আর আমি ফায়াজ সম্পর্কে অবগত হয়ে আরও বেশি সমস্যায় আটকে গিয়েছিলাম। সব কিছু থেকে পালাতে তুর্যকে বিয়ের কথা বলি, কিন্তু দুর্ভাগ্যবশত ফায়াজ সব জেনে যায়, আর মেহেরও। তারপর ফায়াজ হিংস্র হয়ে যায়, গুটি হিসেবে ব্যবহার করে মেহেরকে।
আমাকে কষ্ট দিতে ও হুট করে মেহেরকে বিয়ে করে নেয়। মেহেরকে কি বলে রাজি করিয়েছে জানি না, তবে এটুকু জানি মেহের আমার জন্য, এই পরিবারের জন্য, পরিবারের সম্মানের জন্য এক কথায় ফায়াজকে বিয়ে করে নেয়। আমি ওর জন্য কিছু করতে পারিনি, আর আমি বলতেও পারিনি কণ্ঠস্বরটা মেহেরের। আমি ইচ্ছে করেই বলিনি। আমার বারবার মনে হতো ফায়াজ মেহেরের যোগ্য নয়, মেহেরকে ও সুখী রাখতে পারবে না। মেহের আরও ভালো কাউকে ডিজার্ভ করে, তাই আমি চাইনি ফায়াজ সত্যিটা জানুক। এমন সব ঘটনা ঘটতো, মাঝে মধ্যে মনে হতো মেহের ফায়াজের সাথে সংসারটা করতে পারবে, আবার পরক্ষণেই এমন কিছু হতো তাতে আমি নিরাশ হয়ে পড়তাম। কিন্তু একদিন ফায়াজ আর মেহেরের রেকর্ডিংয়ের রহস্য জেনে যায়। সেদিন থেকে মেহের আমাকে ঘৃণা করতে শুরু করে। তারপর একদিন সবার অজান্তেই ওদের মধ্যে সেপারেশন হয়ে যায়। মাহি কথার মাঝে থামলো, ছোট্ট করে নিঃশ্বাস ফেললো, কিন্তু কারো দিকে চোখ তুলে তাকায়নি। সে সাহস ওর নেই। মাহি আবারও বলতে শুরু করলো, আমি প্রথম দিকে সবটা সবার সামনে স্বীকার করতে চেয়েছিলাম, কিন্তু মেহের আমাকে বাধা দেয়। আর পরবর্তীতে আমি নিজেই বলিনি, বলতে চাইনি। তখন আমি প্রেগনেন্ট। আমার খুব ভয় হতো সবটা জানার পর তুর্যের রিয়াকশন কি হবে, আমার শ্বশুরবাড়ির লোক জানলে কি হবে, তারা কি বলবে, আমাকে কি ভাববে। মেহের বাড়িতে জায়গা পায়নি, একা একা হোস্টেলে থাকছে, সবার কাছে দোষী হয়েছে, শত অবহেলা অপমান সহ্য করেছে। বাবাও ওকে ভুল বুঝেছে, তবুও স্বার্থপরের মতো চুপ থেকেছি। শুধু নিজের সাজানো গোছানোর সংসারের কথা ভেবেছি, কিন্তু আমি রোজ কষ্ট পেয়েছি, মানসিক যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়েছি। আমি বারবার চেয়েছি মেহেরের এলোমেলো জীবনটা গুছিয়ে দিতে, কিন্তু পারিনি। মাহি কান্নায় ভেঙে পড়ল। ফায়াজেরও অস্বস্তি লাগছে। এই ঘটনার কোথাও না কোথাও তো ওর নিজেরও অবদান আছে। মাহির মা সবটা শুনে মিশানকে কোলে নিয়ে মাহির সামনে গিয়ে রক্তচক্ষু দাঁড়ালো। তারপর কড়া গলায় বলল, মাহি, তুই এটা কি করে করলি? এই শিক্ষা দিয়েছিলাম তোকে, এই শিক্ষা দিয়ে বড় করেছি। একজনের সাথে বিয়ে ঠিক জেনেও কি করে বন্ধুদের ওই নোংরা খেলায় সায় দিলি? মেহের না তোর কলিজার টুকরো বোন, ওর সাথে এত জঘন্য আচরণ কি করে করলি? ছি মাহি, আজীব। তোকে নিয়ে গর্ব করেছি, তুই আজ আমাদের মাথা নত করে দিলি। এতদিন আমরা সবাই মেহেরকে ভুল বুঝে এসেছি তোর জন্য, যেখানে ওর কোনো অপরাধী ছিল না। মাহির মায়ের হঠাৎ খেয়াল হলো তুর্যের কথা। তুর্য এখানে আছে। তিনি আর চোখে তুর্যের দিকে তাকালেন। তুর্য মলিন মুখে দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ওর ভেতরে কি ভাঙন হচ্ছে। মায়ের কথা থামায় মাহি চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে তার দৃষ্টি অনুসরণ করে তুর্যর থমথমে মুখটা দেখতে পেল। তুর্যের মুখটা দেখে ওর বুকটা ছেদ করে উঠল। নীরব পরিবেশ দেখে তুর্য চোখ তুলে তাকালো। সবাই ওর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ ইতস্তত করে মাহির মা ওকে উদ্দেশ্য করে বিধ্বস্ত কণ্ঠে বলল, আন্টি, আমাকে বাড়ি যেতে হবে, আমি যাচ্ছি। তুর্য আর কারো কথার বা উত্তরের অপেক্ষা করল না। মাহি দৌড়ে তুর্যের পেছনে গেল। তুর্য, আমার কথা শোনো প্লিজ, লেট মি এক্সপ্লেন। প্লিজ তুর্য, এভাবে চলে যেও না। তুর্য মাহিকে পাত্তা দিচ্ছে না। মাহি তুর্যের হাত ধরলে তুর্য হাত সরিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, ডোন্ট ডেয়ার টু টাচ মি। মাহি থমকে দাঁড়িয়ে আছে। তারপর কান্না বিচলিত কণ্ঠে বলল, তুর্য, আমার কথাটা তো। তুর্য ধমকে উঠল, ধমকে বলল, লিভ মি অ্যালোন। মাহি স্তব্ধ হয়ে রইল। তুর্য গাড়িতে উঠে চলে গেল। মাহি দরজার সামনে তখনও দাঁড়িয়ে আছে। ওর পেছনে পেছনে মেহের আর ওর মাও এসেছে। মেহেরের বাবা চোখ মুখ শক্ত করে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর হনহন করে চলে গেলেন। ফায়াজ তখনও বসে আছে, আর চোখে ওনার যাওয়া দেখল। মেহের মাহির অবস্থা দেখে ওর মাকে বলল, ভুল আমারই হয়েছে মা। আমি কেন যে মুখ ফসকে ওই কথাটা বলে ফেললাম, তবে তো কেউ জানতে পারতো না। মেহেরের মা মেহেরকে কড়া গলায় বলল, তুই ভুল করিসনি। সত্য আজীবন সত্য। সত্য এমন মহিমান্বিত যে সত্য তার নিজ গুণেই প্রকাশিত হয়। সত্যকে হাজার চেষ্টা করেও ঢেকে রাখা যায় না। একদিন না একদিন সেটা সবার সামনে আসবেই।
সেটা দুদিন আগে হোক অথবা পরে। আর আরেকটা কথা মনে রাখিস, পাপ বাপকেও ছাড়ে না। মাহি ভুল না, পাপ করেছে, আর ওর পাপের শাস্তি ও পাবেই। মিশানকে নিয়ে মাহি চলে গেলেন। মেহের মাহির কাঁধে হাত রাখতেই মাহি বলল, তোর কোনো দোষ নেই মেহের, মা কি বললো শুনিসনি? পাপ বাপকেও ছাড়ে না। মেহের নিজের রুমে গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওর নিজেকে অপরাধী লাগছে। মনে হচ্ছে এসব অজানাই ভালো ছিল, কিছু জিনিস প্রকাশিত না হলেই ভালো। মেহের রুমের ভেতরে ফায়েজের পায়ের শব্দ পেয়ে বারান্দায় দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফায়েজ যেন বুঝতে না পারে ফায়েজের পায়ের শব্দ এখন আর শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পরে ফায়েজ বারান্দার দরজা ধাক্কা মারছে। মেহের, দরজা খোলো। তুমি নিশ্চয়ই কান্নাকাটি করছো, তাই না? মেহের মুখ চেপে ধরে রেখেছে। ফায়েজ আবারও বলল, মেহের, কান্না থামাও আর দরজাটা খোলো প্লিজ। মেহের তবুও খুলছে না। ফায়েজ কণ্ঠ মোলায়েম করে বলল, মেহের জান আমার, দরজা খোলো। মেহের চোখ মুছে দরজা খুলে দিল। ফায়েজ ভেতরে ঢুকতেই মেহের ফায়েজকে জড়িয়ে ধরল। ফায়েজকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ভয় লাগছে ফাহাজ, আমার জন্য সব হয়েছে। তুর্য ভাই যদি আপুকে ক্ষমা না করে, যদি ওদের মধ্যে কোনো সমস্যা হয়, যদি ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মেহের চোখ মুছে দরজা খুলে দিল। ফায়েজ ভেতরে ঢুকতেই মেহের ফায়েজকে জড়িয়ে ধরল। ফায়েজকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ভয় লাগছে ফাহাজ, আমার জন্য সব হয়েছে। তুর্য ভাই যদি আপুকে ক্ষমা না করে, যদি ওদের মধ্যে কোনো সমস্যা হয়, যদি ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। ফায়েজ মেহেরের মাথায় হাত বুলিয়ে বলল, মেহের রিল্যাক্স, তোমার কোনো ভুল নেই, এটা হওয়ারই ছিল। বরং ভালো হয়েছে, কেউ আর মনে মনে দুমড়ে মুচড়ে মরবে না, সবটা ক্লিয়ার হয়ে গেছে। মেহের মাথা তুলে বলল, কিন্তু এর জন্য যদি আপুর সংসারটা ভেঙে যায়? ফায়েজ আশ্বস্ত করে বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুর্য মাহিকে ক্ষমা করে দিবে, হয়তো একটু সময় লাগবে। ওরা তো একে অপরকে ভালোবাসে, তাই না? ওদের ভালোবাসাই ওদের সম্পর্ক নষ্ট হতে দেবে না। আমিও তো তোমার সাথে অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করেছো না? বলো। মেহের মাথা উঁচু নিচু করে হ্যাঁ বলল। ফায়েজ মেহেরের চোখের পানি মুছে দিয়ে বলল, তুর্য করে দেবে। তুমি কান্নাকাটি থামাও, তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, চলো। ফায়েজ মেহেরকে নিয়ে রুমে গেল। আজ 2 দিন হয়ে গেল তুর্য না ওর ফোন তুলছে না, আর না কোনো খোঁজ নিয়েছে। মাহিরও বাড়িতে ফোন করার সাহস হয়নি। তুর্য যদি ওদের সাথে বিষয়টা শেয়ার করে থাকে, তবে কোন মুখে কথা বলবে? মাহি নিজেও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সারাদিন শুধু কেঁদেই যাচ্ছে। অপেক্ষা করে সময় পার করছে। ফোন রিসিভ করছে না, অস্থির হয়ে পড়ছে। মাহির মা মাহির বাবাকে বলেছে একবার তুর্যের সাথে কথা বলতে। তিনি বলছেন, আমি কিছুতেই তুর্য কিংবা তুর্যের পরিবারের সাথে কথা বলতে যাব না। কোন মুখে কথা বলবো? তোমার মেয়ে যা করেছে তারপরেও কোন মুখে কথা বলবো? যাই করুক, আমরা তো আর আমাদের মেয়েকে ফেলে দিতে পারবো না। ওদের কথা তো আমাদের ভাবতে হবে। মাহির বাবা দাঁতে দাঁত চেপে বলল, তোমার মেয়েরা বড় হয়ে গেছে, ওরা নিজের কথা নিজেই ভাবতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। আমাদের আর প্রয়োজন হয় না। মেয়ের যে কিনা নিজের খাবার নিজে খেতে পারতো না, নিজের কোনো কিছুই গুছিয়ে রাখতে পারতো না, একা ঘুমাতে পারতো না, অন্ধকার দেখলে ভয় পেয়ে যেত, ঝড় বৃষ্টিতে ভয়ে গুটিসুটি হয়ে বসে থাকতো। সেই মেয়ে দুম করে বিয়ে করে নিল। ওকে এত মহৎ হতে কে বলেছিল? ও কি পারতো না আমাদের একবার এই কথাগুলো বলতে? তাহলে তো আজ এত কিছু হতো না। মাহিকে আমি সেদিনই উচিত শিক্ষা দিয়ে দিতাম। মাঝরাত ফায়েজ ঘুমিয়ে আছে, কিন্তু মেহেরের ঘুম আসছে না। এপাশ ওপাশ করছে। এক বিছানায় শুয়ে থাকা অপর মানুষটা যদি ছটফট করে, তবে পাশের মানুষটা ঘুমায় কি করে? ফায়েজের ঘুম ভেঙে গেল। মেহেরকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, ঘুম আসছে না?
মেহের ফায়েজের দিকে ঘুরে বলল। আমাকে একটু তুর্য ভাইয়ার কাছে নিয়ে যাবেন? ফায়েজ বিরক্তি নিয়ে বলল। তুমি আবার ওদের নিয়ে পড়েছো? সমস্যা ওদের মধ্যে, ওরাই মিটিয়ে নিক না, আমরা কেন ওদের মধ্যে যাব? আর তাছাড়া তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার দরকার নেই। তোমার একটা অপারেশন হয়েছে, ভুলে যেও না। সো চুপ করে ঘুমাও। মেহের বুঝতে পারল ফায়েজকে এসব বলে লাভ নেই। পরের দিন ফায়েজ ভার্সিটিতে গেল। মেহের তুর্যের অফিসে গেল তুর্যের সাথে কথা বলতে। মেহেরের মা বারবার না করার পরেও মেহের চলে গেল। তুর্যের সাথে কথা বলাটা জরুরি। মেহের লিফটের সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বিরক্তি নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। অফিসের 3 তলায় তুর্যের কেবিন। মেহের তুর্যের কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। মেহেরের ক্লান্ত লাগছে খুব। মেহের দরজা খুলে ভেতরে উকি দিল। ভেতরে কাউকে দেখতে পাচ্ছে না, চেয়ার খালি। মেহের পুরো রুম চোখ বোলায়। তুর্য জানালা দিয়ে এক মনে আকাশ দেখছে। মেহের দরজায় টুকা দিল। তুর্য জানালা থেকে চোখ সরিয়ে নিয়ে দরজার দিকে তাকালো। মেহেরকে দেখে এক প্রকার চমকে গিয়ে হতদন্ত হয়ে ওর সামনে গিয়ে বলল। মেহের, তুমি এখানে শরীর নিয়ে কেন এসেছো? মেহের মলিন হেসে বলল। অফিসে এসেছি, বসতে দেবেন না? হ্যাঁ, আরে আসো, ভেতরে এসে বসো। মেহের ভেতরে গিয়ে বসে টেবিলের উপর থেকে পানি খেয়ে গলা ভেজালো। ওর অস্থির লাগছে খুব, গলা শুকিয়ে গিয়েছিল। তুর্য কিছুক্ষণ মেহেরের উপর রাগ দেখালো এই অসুস্থ শরীর নিয়ে আসার জন্য। মেহের সব কথা রেখে বলল। ভাইয়া, ফাজ বকবে যদি জানে আমি বাড়ির বাইরে বের হয়েছি। আমি তো সেটাই বলছি, বের হয়েছো কেন? তোমাকে বকাই উচিত। আপনি জানেন না আমি কেন এসেছি? তুর্য মেহেরের কথা শুনে নিচের দিকে দৃষ্টি লুকালো। কথা এড়ানোর জন্য বলল। তুমি বাড়িতে চলে যাও, ফায়াজ তোমাকে না দেখতে পেলে রাগারাগি করবে। ভাইয়া, আপুকে ক্ষমা করা যায় না? মেহের অতি শান্ত কণ্ঠে বলে তুর্যের দিকে একরাশ আশা নিয়ে তাকালো। তুর্য মেহেরের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তুমি পেরেছো? এত বড় অন্যায় কি ক্ষমা করা যায়? ভাইয়া, এটা ঠিক, আমি সবসময় চাইতাম আপু সবাইকে সত্যিটা বলে দিই, সবাই অন্ধকারে না থাকুক, কিন্তু এটা কখনো চাইনি আপুর সাথে আপনার সম্পর্ক নষ্ট হোক। হ্যাঁ, আপু অন্যায় করেছে, তাই বলে আমি তার খারাপ চাইবো না। আমি আপুকে মাফ করে দিয়েছি, ফাজকেও দিয়েছি, আপনিও প্লিজ। তুর্য মেহেরের কথা কেড়ে নিয়ে বলল। যতটা সহজভাবে বলছো, বিষয়টা কি এতটাই সহজ? আমি মাইকে পাগলের মতো ভালোবেসেছি, ওর সব চাওয়া পাওয়া পূরণ করেছি, আর আজ জানতে পারি আমার সাথে সম্পর্ক চলাকালীন অন্য একজনের সঙ্গে, সেটা রিয়েল অথবা ফেক হোক, আমি ভুলবো কিভাবে? কি করে মনকে সান্ত্বনা দেব? কি বোঝাবো? মেহের বুঝতে পারছে ব্যাপারটা তুর্যের জন্য কতটা কষ্টের, তবুও বলল। ভালোবাসার মানুষ শত ভুল করলেও তাকে ক্ষমা করা যায়। হয়তো যায়, কিন্তু আমি পারছি না। মেহের অনুনয়ে সুরে বলল। আপনাদের সম্পর্কের অবনতি আমি মেনে নিতে পারছি না। মনে হচ্ছে এর মূলে আমি রয়েছি। অনেক অপরাধী লাগছে নিজেকে। তুর্য ভাইয়া, প্লিজ সব ভুলে আগের মতো হয়ে যান। আপু অনেক কষ্ট পাচ্ছে, খাচ্ছে না, ঘুমোচ্ছে না, কান্নাকাটি করছে। আপু তো আপনাকে অনেক ভালোবাসে, 6 বছরের প্রেমের পর বিয়ে। আপনাদের ভালোবাসাটা অনেক গভীর। মিশানের কথাটা ভাবুন, ওর জন্য হলেও আপুকে ক্ষমা করুন। মেহের, প্রথমত তোমার কোনো দোষ নেই, তাই নিজেকে অপরাধী ভেবো না। ঘটনাটা আমি মেনে নিতে পারছি না, আমি খুবই আপসেট, তাই আমার সময় প্রয়োজন। তুমি বাড়িতে যাও, মিশনের খেয়াল রেখো। মেহের উঠে দাঁড়িয়ে বলল। আপনি সময় নিন, কিন্তু দেখবেন অনাকাঙ্ক্ষিত কিছু যাতে ঘটে না যায়। ফায়াজ বাড়িতে ফিরে মেহেরকে রুমে না পেয়ে ওর মায়ের কাছে জিজ্ঞেস করে জানতে পারলো বাইরে গেছে। ফায়াজ বুঝতে পারলো ও তুর্যের সাথে কথা বলতে গেছে। ফায়াজের রাগে মাথায় আগুন জ্বলছে। এত বড় সাহস, এই অবস্থায় একা একা চলে গেছে। আজ আসুক, আমি ওর ঠ্যাং ভেঙে দেব। ডানা গজিয়েছে এই বাড়িতে এসে, ডানা কেটে আগামীকালই বাড়িতে নিয়ে যাব, তারপর দেখব উড়ে কিভাবে। ফায়াজ মেহেরের জন্য অপেক্ষা করছে, কিন্তু মেহেরের আসার নাম নেই। ফোন করেও পাচ্ছে না, তাই নিচেই বের হয়ে গেল মেহেরকে আনার জন্য। মেহের অনেক ক্লান্তি নিয়ে রুমে ঢুকল। ফায়াজ নেই দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। মেহের বিছানায় গা এলিয়ে দিল, ভালো লাগছে না।
মানসিক যন্ত্রণায় ভুগছে। মাহি আর তুর্যের শেষ পরিণতি কি হবে? মেহেরের পেটে কেমন ব্যথা হচ্ছে। মেহের উঠে বসে কামিজ তুলে পেট দেখছে। ওই সময় ফায়াজ রুমে ঢুকলে মেহের থতমত খেয়ে সাথে সাথে কামিজ নামিয়ে নিল। ফায়াজ মেহেরের কাছে আসলো। মেহের ফায়াজের দিকে আর চোখে তাকালো। ফায়াজ মেহেরের সামনে এসে শীতল কণ্ঠে বলল, তুর্য ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে? মেহের ফায়াজের কথা শুনে কনফিউজড। ফায়াজকে বলল, ফায়াজ তো বাড়িতে ছিল না। মেহের ফায়াজের দিকে তাকালো। ফায়াজ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। মেহের আমতামতা করে বলল, হ্যাঁ। ফায়াজ হুট করে মেহেরের পাশে বসে ওর দুবাহু ঝাঁকিয়ে রাগে কচকচ করতে করতে বলল, কেন গিয়েছিলে? কাকে বলে গিয়েছিলে? আমি নিষেধ করিনি। তোমার তো দেখছি খুব সাহস বেড়েছে। আমি না বলার পরেও আমাকে না বলেই একা একা ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেলে। মেহের চুপ করে আছে, ভয়ে চুপসে গেছে। ফাজিল মেয়ে, কথা বলছো না কেন? এদিক সেদিক যখন যেতে পারো তাহলে বাড়িতেও যেতে পারবে। আগামীকাল আমরা বাড়ি ফিরে যাচ্ছি, রেডি থেকো। বাড়িতে যাওয়ার কথা শুনে মেহের চমকে গেল। তারপর বলল, বাড়ির এই অবস্থা আর আমি চলে যাব? মাহি আপু আর তুর্য? ফায়াজ মেহেরকে ধমক দিয়ে বলল, আবার মাহিয়ার তুর্য? তোমাকে কে বলেছে ওদের বিষয়ে নাক গলাতে? আর একবার যদি ওদের নাম নিয়েছো তো তোমার মুখে তালা ঝুলিয়ে দেব। আগামীকাল বাড়িতে যাচ্ছি, মাথায় ঢুকিয়ে নাও। আপনার তো কিছু দায় দায়িত্ব আছে আমার পরিবারের প্রতি। আপনি এসব দায় এড়িয়ে যাবেন? কারোর কথা ভাববেন না? মেহেরের কথাগুলো ফায়াজের রাগ আর বিরক্তি বাড়াচ্ছে। ফায়াজ কণ্ঠের রাগের ঝাঁপ বাড়িয়ে বলল, নো, কারো কথা ভাবার দরকার নেই। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তুমি আর তোমার সুস্থতা। অন্যের লাইফে দখল নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, আর তুমিও চেষ্টা করো না। মেহেরের গাল চেপে ধরে মেহেরের গাল ছেড়ে দিয়ে বলল, মাথা খারাপ করে দিচ্ছে, আর ভালো লাগছে না আমার। মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি করেছি? ফায়াজ আবার মেহেরের দিকে ঘুরে বলল, কি করেছো বুঝতে পারোনি? জামা তুলে পেট দেখছিলে কেন? মেহের ফায়াজের কথা শুনে দমে গেল। তারপর দৃষ্টি লুকিয়ে মিনমিন করে বলল, এমনি দেখছিলাম কতটা শুকিয়েছে। ফায়াজ মেহেরের দিকে সন্দেহ নিয়ে তাকিয়ে আছে। মেহের তাই বলল, সত্যি বলছি, শুধু দেখছিলাম, আর কিছু না। আমি আর যাব না তুর্য ভাইয়ার কাছে। আপনাকে না বলেও কোথাও যাব না, সত্যি বলছি। মুখ ইনোসেন্ট করে। ফায়াজ এই মেয়েটার উপর রাগ করে থাকবে কিভাবে? এই ফেস দেখলে সবার মন নরম হয়ে যাবে। ফায়াজ মেহেরের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, মেহের, তোমার জন্য আমার কতটা টেনশন হয় তুমি বুঝো না? তুমি সুস্থ থাকতে তাহলে আমি কিছুই বলতাম না। কয়েকদিন আগে তোমার অপারেশন হয়েছে। যদি এখন কোনো সমস্যা হয়ে যায়, ডাক্তার বলেছে কেয়ারফুল থাকতে। তোমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না, অস্থির হয়ে পড়েছিলে, তাই চলে এসেছি। কিন্তু ডাক্তার বারবার বলেছে কেয়ারফুল থাকতে, আর তুমি কি করছো? মেহের ভাবছে ঠিকই তো, ডাক্তার বলেছে কেয়ারফুল থাকতে, আর এখন কেমন ব্যথা অনুভব হচ্ছে। আর বকবো না, আমি এখন পুরোপুরি কেয়ারফুল থাকবো। মেহেরের মা খুব আপসেট হয়ে আছে। মেহের তুর্যের সাথে কথা বলেও কিছু করতে পারল না, তাই মেহেরের বাবাকে বলল। মাহির জন্য টেনশন হচ্ছে। ওর বাবা বলল, শুধু কি মাহি, মেহেরের জন্য টেনশন করা শুরু করে দাও। ওর মা বুঝতে না পেরে বলল, মেহের কেন? ওর বাবা চেঁচিয়ে বলল, ওই ছেলে তোমার মেয়েকে ক্ষোভের বসে বিয়ে করেছে। ও তোমার মেয়েকে ভালো রাখবে। মাহির অন্যায় ভুল দেখেছো। আর ফায়াস, ও কত বড় দুনন্দ ছেলে দেখছো। আমি ওকে এই বাড়িতে সহ্য করতে পারছি না। আমি কোন ভরসা ওর হাতে মেহেরকে তুলে দেব? মেহেরের মা বিষয়টা ভেবে দেখেনি। মেহেরের বাবার কথা ফেলে দেওয়ার মতো না। জানালার কাজ ভেদ করে পূর্ণ চাঁদের স্নিগ্ধ আলো ঘরে প্রবেশ করছে। নিশাচর পাখিরা মাঝে মধ্যে ডেকে উঠেছে। শুশু বাতাসে পর্দা নড়ছে। মেহেরের চোখে ঘুম নেই, শরীরটা ভীষণ খারাপ লাগছে। পাশে ফায়াজ ঘুমাচ্ছে, কিন্তু ওকে ডাকতে ইচ্ছে করছে না। ফায়াজ শরীর খারাপের কথা শুনলে রাগের পাশাপাশি অস্থির হয়ে পড়বে। মেহের হাজার চেষ্টা করেও ঘুমাতে পারছে না। মাঝে মধ্যে অদ্ভুত চিন্তাভাবনা মাথায় ভর করছে।
মেহের আর না পেরে ফায়াজকে ধাক্কা মারল। এক ধাক্কায় ফায়াজ হুড়মুড়িয়ে উঠে বসল। বসতেই চোখের ঘুম উড়ে গেল। বিচলিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মেহের? শরীর খারাপ লাগছে? মেহের গোঙানির সুরে বলল। পেটে হালকা ব্যথা হচ্ছে। মেহেরের যতটা না ব্যথা করছে তার চেয়ে বেশি ভয় লাগছে। ভয়ের জন্য ব্যথাটা সামান্য হলেও সামান্য মনে হচ্ছে না। ব্যথা করছে শুনে ফায়াজের বুক কেঁপে উঠছে। ফায়াজ দ্রুত ফোন নিয়ে কাউকে ফোন করে বিরক্ত নিয়ে ঘড়ির দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, রাত ৩টা বাজছে, তাই কেউ ফোন তুলছে না। এত রাতে এখন আমি কি করব? কাকে ডাকবো? মেহের ফায়াজকে জিজ্ঞেস করলো। কাকে ফোন করছেন? ফায়াজ মেহেরের দিকে অসহায় ফেস করে বলল, ডাক্তারকে কিন্তু ফোন তুলছে না। দাঁড়াও, অন্য ডাক্তারকে ফোন করছি। ফায়াজ সেখানেও ব্যর্থ হলো। সারাদিনের ক্লান্তি শেষে সবাই ঘুমে আচ্ছন্ন থাকে। মেহের বলল, এত রাতে কি ডাক্তাররা জেগে থাকে? আর আপনি ডাক্তারকে ফোন করছেন কেন? আমার এমনিতে একটু ব্যথা করছে আর ঘুমও আসছে না। ফায়াজ মেহেরের কথা না শুনে ঘর থেকে বের হয়ে গেল। মেহের বুঝতে পারল না ফায়াজ হুট করে কোথায় যাচ্ছে। মেহের অনেকবার ডেকেও পাত্তা পেল না। ফায়াজ মেহেরের বাবা মায়ের রুমে নক করল। মেহেরের মা কিছুক্ষণ পরে ঘুমঘুম চোখে দরজা খুলল। ফায়াজকে দেখে চমকে গেল। ফায়াজকে দেখে মন কুকাইছে। এত রাতে ফায়াজ এখানে কেন? কিছু হয়েছে? কি হয়েছে? মেহের ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? ওর কিছু না হলে ফায়াজ এখানে কেন? মেহেরের মা ফায়াজের ফ্যাকাশে মুখের দিকে চেয়ে কাপা কাপা গলায় বলল, কি হয়েছে বাবা মেহেরের? ফায়াজ কথা শেষ করতে না দিয়েই বলল, হ্যাঁ, মেহেরের শরীর খারাপ লাগছে, ডাক্তার পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না। মেহেরের বাবার ঘুমটা কাঁচা ছিল। দরজা নক করায় আর এখন ওদের কথা কানে আসায় ঘুম পুরোপুরি ভেঙে গেল। উঠে বসে উকি দিয়ে দেখার চেষ্টা করছে কে এসেছে। চোখে চশমা পরে মেহেরের মায়ের বিপরীতের মানুষটিকে দেখার চেষ্টা করছে। ফায়েজকে দেখে উঠে এলেন। মেহেরের মা আর কথা না বাড়িয়ে মেহেরের রুমের দিকে পা বাড়ালো। ফায়েজও মেহেরের কাছে যাচ্ছে। মেহেরের বাবা কিছু না বুঝতে পেরে কিছুক্ষণ কিং কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে থেকে ওদের পেছন পেছনে মেহেরের রুমের দিকে গেল। মেহেরের মা রুমে গিয়ে ওকে বিছানার মাঝখানে চিন্তিত ভঙ্গিতে বসে থাকতে দেখল। তিনি দৌড়ে মেহেরের কাছে গিয়ে বলল, কি হয়েছে মেহের? মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, একটু ব্যথা করছে। ততক্ষণে মেহেরের বাবা রুমে প্রবেশ করলো আর ওদের কথা শুনে বুঝতে পারলো মেহেরের সমস্যা হয়েছে। মেহেরের মা এটা সেটা করে আপ্রাণ চেষ্টা করছে মেহেরের অসুস্থতা কমানোর জন্য। ফায়েজ মেহেরের মায়ের উপর রাগ ছেড়ে বলল, আপনারা কোন আক্কেলে ওকে তুর্যের অফিসে পাঠালেন? আপনারা জানতেন ও অসুস্থ, তবুও কি করে ওকে একা ছাড়তে পারলেন? ও একা একা এতটা পথ জার্নি করে এসেছে, আমি জানতাম এমন কিছু হবে। মেহেরের মা আমতামতা করে বলল, ওকে নিষেধ করেছিলাম, শোনেনি। বলেছিলাম আমি সাথে যাই, কিন্তু ও জেদ করছিল। ফায়েজ মেহেরের দিকে বিস্ফোরিত চোখে তাকালো। তারপর আবারও কড়া গলায় বলল, জেদ করেছিল? ঠাস ঠাস করে দুগালে বসিয়ে দিতে পারলেন না? এই শরীরে জেদ করে কিভাবে? মেহেরের বাবা ফায়েজের সুরে সুর মিলিয়ে বলল, ঠিকই তো, ও জেদ করলো, আর ওকে যেতে দিলে একের পর এক সমস্যা না বাঁধালে নয়। ফায়েজ তারপর বলল, আরও কেন গিয়েছে? ও গিয়ে কি করতে পারবে? কি করতে পেরেছে? কেউ যদি সমাধান করতে পারে সেটা মাহি আর তুর্য নিজে। ওরা না চাইলে ওর কি করার আছে? অদ্ভুত। এখন আমি এত রাতে ডাক্তার কোথায় পাই? কেউ ফোন তুলছে না। এখন আমি কি করব? মাথায় কিছু ঢুকছে না। অস্থির হয়ে পায়চারি করতে করতে মেহেরের বাবাও চিন্তিত হয়ে পড়লেন। মাহি চেঁচামেচি শুনে অনেকক্ষণ ধরে দরজার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু ফায়েজের কথা শুনে আর ভেতরে ঢুকতে পারল না। নিজেকে ওদের মাঝে নিতান্তই তুচ্ছ মনে হচ্ছে। ওর জন্য মেহের তুর্যের অফিসে গিয়েছে, ওর জন্য অসুস্থ হয়েছে। মেহেরের চোখে চোখ পড়তেই মাহি ভেতরে ঢুকলো। তারপর মেহেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মেহের সব খুলে বলল। তারপর মেহের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ফায়েজ মেহেরের পাশে বসে বলল, মেহের চলো হসপিটালে যাই,
সেখানে ট্রিটমেন্ট করার জন্য কাউকে না কাউকে পেয়ে যাব। মেহের আতঙ্কিত হয়ে মায়ের দিকে তাকালো। মেহেরের বাবা বলল, মেহের, তোর কি বেশি অসুস্থ লাগছে তাহলে? মেহের দ্রুত বলল, না, এখন আমি কোথাও যাব না। মাহি ফোন রেখে মেহেরের পাশে এসে বলল, নেটে আমি কিছু তথ্য পেয়েছি, আপাতত সেগুলো ট্রাই করে দেখা যেতে পারে। মেহের মাথা নাড়িয়ে সায় দিল। ফায়াজ গম্ভীর মুখে বসে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, গভীরভাবে কিছু ভাবছে, আর নয়তো রাগ পুষিয়ে রাখছে। সকালে ডাক্তার এসেছিল মেহেরকে দেখতে, নতুন করে কিছু মেডিসিন দিয়েছে আর বলেছে 2-3 দিন একদম ফুল রেস্ট নিতে। ঘর থেকে বের হতে নিষেধ করেছে, ফুল বেড রেস্ট। অতিরিক্ত নড়াচড়া, হাঁটা চলা ওর ক্ষতির কারণ হতে পারে। মেহের শুয়ে শুয়ে ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ কি করছে, কি ভাবছে কিছুই মাথায় ঢুকছে না। মেহের ফায়াজকে বলল, আপনার কি হয়েছে? এভাবে কি ভাবছেন? ফায়াজ মেহেরের দিকে তাকালো, তারপর বড় একটা শ্বাস ফেলে দৃষ্টি না সরিয়ে বলল, মেহের, তোমার সবার কথা ভাবার সময় আছে, কিন্তু তোমার নিজের, বিশেষ করে আমার কথা ভাবার বিন্দুমাত্র সময় নেই। আমি কত হতভাগা দেখেছো? ফায়াজের কথা শুনে মেহেরের বুক ছেদ করে উঠল। মেহের বলল, এভাবে বলছেন কেন? ফায়াজ মেহেরের দিকে ঘুরে বলল, তুমি কি আমার কথা ভাবো? মেহের সময় না নিয়েই বলল, হ্যাঁ ভাবি, ভাববো না কেন? ফায়াজ মেহেরের চোখের দিকে তাকিয়ে বলল, আসলেই কি তাই? যদি ভাবতে তাহলে এমন একটা কাজ কি করে করলে? আমি না বলার পরেও কেন গেলে? তুমি একবার ভাবলে না তোমার অসুস্থতা আমার উপর কি পরিমাণ প্রভাব ফেলে? তুমি এটা ভাবো না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার কি আছে মেহের? মেহের ফায়াজের কথা শুনে চোখ নামিয়ে নিল। মাহির রেডি হয়ে নিয়েছে আর অপেক্ষা করবে না তুর্যের ফেরার। ও তুর্যের সাথে সরাসরি কথা বলবে, এভাবে আর পারছে না। সব জিনিসপত্র গুছিয়ে লাগেজে রেডি করে নিল। ওকে গোছাতে দেখে ওর মা জিজ্ঞেস করলো,